হ্যাঁ, হ্যাঁ বল। আমি নামটা তো খেয়াল করিনি, মানে আমাকে তার হয়ে বললো হচ্ছে তোমার যাদবপুর ইউনিভার্সিটির চন্দন কুমার পাল, মানে ফিজিক্যাল কেমিস্ট আর কি, তিনি তার হয়ে আমাকে ফোন করলেন। আচ্ছা, চলো স্ক্রিন দেখতে পাচ্ছ তো? ওকে, এলো একদম আমাকে। দিয়ে বললি না রোজ হচ্ছে তোদের জামাইতি করে রোজ ডাকতে হবে নাকি তোকে? তোর সেন্স নেই? তোর ক্লাসটা করতে হবে। আচ্ছা, চলো তাহলে আগের দিন আর কি কারো কিছু ডাউটস আছে? আর কোনো ডাউটস আছে মানে আগের দিনে পড়ার উপরে? তাহলে আমরা শুরু করে দিই। দেখো, আজকে আমরা যে পার্টটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বাইনারি কলিশন ফ্রিকোয়েন্সি, এটাকে ক্যালকুলেট করা এবং সেই রিলেটেড যে জিনিসপত্রগুলো, মানে মূলত হচ্ছে কলিশনস নিয়ে কথাবার্তা বলা। আচ্ছা, দেখো যে কাইনেটিক থিওরি অফ গ্যাস অনুযায়ী তোমরা দেখেছিলে যে কাইনেটিক থিওরি অফ গ্যাসের বেসিক অ্যাজাম্পশনের মধ্যে যেটা আছে যে গ্যাস মলিকুলগুলো তাদের তো র্যান্ডাম ক্যাওটিক মোশন আছে এবং তাদের স্পিডটা 0 থেকে ইনফিনিটি যা কিছু হতে পারে। এবার সেই মলিকুলগুলো নিজেদের মধ্যে ধাক্কাধাক্কি করে, অ্যাট দ্য সেম টাইম দেওয়ালেও ধাক্কা দেয়। ঠিক আছে? দেওয়ালে ধাক্কা দিলে হচ্ছে প্রেসার তৈরি হয়। আমরা যখন কাইনেটিক থিওরি অফ গ্যাস থেকে বেসিক বা ফান্ডামেন্টাল ইকুয়েশনস অফ গেসিয়াস স্টেট বের করেছিলাম, যেটা হচ্ছে পি ইকুয়াল টু ওয়ান থার্ড সি স্কোয়ার, সেখানে দেওয়ালে ধাক্কা দিচ্ছে, দেওয়ালে ধাক্কা দেওয়ার জন্য ধাক্কাটা সাডেনলি ইলাস্টিক, এবং দেওয়ালে ধাক্কা দেওয়ার জন্য একটা মোমেন্টামে চেঞ্জ হচ্ছে, রেট অফ চেঞ্জ ইন মোমেন্টাম পার ইউনিট টাইম তোমাকে ফোর্স দিচ্ছে, ফোর্স পার ইউনিট টাইম তোমাকে প্রেসার দিয়ে দিচ্ছে। আচ্ছা, এখন যে কলিশনগুলো আমি কনসিডার করবো সেটা হচ্ছে যে দেওয়ালে নয়, নিজেদের মধ্যে ধাক্কাধাক্কি করছে। এবার নিজেদের মধ্যে ধাক্কাধাক্কি করলে আমাদের একটা ইম্পর্টেন্ট কোয়ান্টিটি বের করতে হবে যে পার ইউনিট টাইম, পার ইউনিট ভলিউম টোটাল কতগুলো কলিশনস হচ্ছে, সেটাই বেসিক্যালি কলিশন ফ্রিকোয়েন্সি। আর আমরা দেখবো যে মূলত টু বডি কলিশনসটাই হয়, বাইনারি কলিশনসটাই হয়, এটা স্ট্যাটিস্টিক্যালি মোস্ট প্রবাবল। থ্রি বডি বা ফোর বডি কলিশনগুলো স্ট্যাটিস্টিক্যালি খুব রেয়ার। সেজন্য আমরা বাইনারি কলিশন বা টু বডি কলিশন নিয়ে জাস্ট মূলত কথাবার্তাটা বলতে চাইছি। তো আমরা স্টার্টিংটা করি এইরকম ভাবে। ধর আমি শুরুটাকে করছি তোমার যে এরকম একটা জায়গা থেকে যে অ্যাকর্ডিং টু কাইনেটিক থিওরি অফ গ্যাস, অ্যাকর্ডিং টু কাইনেটিক থিওরি অফ গ্যাস, gas molecules undergo mutual collisions among themselves, and these collisions are ইলাস্টিক ইন নেচার। এবং এই ধাক্কাগুলো কিন্তু তোমার স্থিতিস্থাপক ধাক্কা, স্থিতিস্থাপক সংঘর্ষ। তোমরা ইলাস্টিক কলিশন এবং ইনইলাস্টিক কলিশনের মধ্যে তফাৎ জানো, যে ইলাস্টিক কলিশনের জন্য লিনিয়ার মোমেন্টামের সাথে সাথে কাইনেটিক এনার্জিটাও কনজার্ভ থাকবে, মানে কলিশনের আগে কাইনেটিক এনার্জি, পরে কাইনেটিক এনার্জিটা কনজার্ভ থাকবে, আর মোমেন্টাম তো কনজার্ভ থাকি। আর ইনইলাস্টিক কলিশনের ক্ষেত্রে কলিশনের আগে মোমেন্টাম, পরে মোমেন্টাম সেটা কনস্ট্যান্ট থাকবে, ঠিক আছে, কিন্তু টোটাল এনার্জিটা কনস্ট্যান্ট থাকবে। কিন্তু আলাদা করে কাইনেটিক এনার্জি বা আলাদা করে কাইনেটিক এনার্জি কলিশনের আগে এবং পরে কনস্ট্যান্ট থাকবে না। কাইনেটিক এনার্জিতে পোটেনশিয়াল এনার্জিতে বা পোটেনশিয়াল এনার্জিতে কাইনেটিক এনার্জিতে কনভার্টার হতে পারে। তো আমি ইলাস্টিক কলিশন কনসিডার করছি, মানে কলিশনের আগে মোমেন্টাম যা ছিল পরেও মোমেন্টাম একই থাকবে, আগে যা কাইনেটিক এনার্জি ছিল পরেও কাইনেটিক এনার্জি একই থাকবে। According to kinetic theory of gas molecules undergo mutual collisions among themselves, and these collisions are elastic in nature. এটা আচ্ছা, এবারে তুমি স্ট্যাটিস্টিক্যালি টু বডি বা বাইনারি কলিশনটাই হচ্ছে মোস্ট প্রবাবল। স্ট্যাটিস্টিক্যালি
binary or two body collisions are more or most probable. মোস্ট প্রবাবল। ধরো তুমি তিনটে অবজেক্ট নিচ্ছ বা তিনজন মানুষের কথা ভাবছো, এ বি আর সি। তাহলে এ বি সি তারা যদি টু বডি কলিশনস করে, তাহলে এ এর সঙ্গে বি, বি এর সঙ্গে সি আর এ এর সঙ্গে সি, তিনটে পসিবল কলিশন হতে পারে। আর তিনজন যদি একসাথে ধাক্কা দেয় তাকে বেসিক্যালি একটা কলিশন চলছে। তো এইরকম করে তুমি দেখবে যে তুমি যদি পার্টিকেলের সংখ্যাটা বাড়াও বা গ্যাস মলিকুলের সংখ্যাটা বাড়াও, তাহলে তুমি যদি এইভাবে তুমি জাস্ট ওই পারমুটেশন কম্বিনেশন অঙ্ক থেকেও তুমি যেটা করে ফেলতে পারো যে দুজনে মিলে ধাক্কা হলে টোটাল ধাক্কার সংখ্যাটা তিনজন বা চারজন মিলে ধাক্কা দিলে ধাক্কা যে সংখ্যা হবে তার তুলনায় অনেক অনেক বেশি হবে। সেই জন্য বাইনারি কলিশনস বা টু বডি কলিশনটি মোস্ট ডমিনেটিং। এটা তাহলে বাইনারি আর টু বডি কলিশন আর মোস্ট প্রবাবল এটি। আচ্ছা, এবারে এই বাইনারি কলিশন ফ্রিকোয়েন্সি আমাকে ক্যালকুলেট করতে হবে। আচ্ছা, ফ্রিকোয়েন্সি মানে সবসময় পার ইউনিট টাইমে। বাইনারি কলিশন ফ্রিকোয়েন্সি কি বলছে না, নাম্বার অফ বাইনারি collisions per unit time per unit volume। The number of binary collisions per unit time per unit volume, এইটাই হচ্ছে তোমার বাইনারি কলিশন ফ্রিকোয়েন্সি। তাহলে এটা হচ্ছে তোমার বাইনারি কলিশন ফ্রিকোয়েন্সিটা হচ্ছে নাম্বার অফ বাইনারি কলিশন পার ইউনিট টাইম পার ইউনিট ভলিউম। প্রতি একক ভলিউমে প্রতি একক সময়ে কতগুলো বাইনারি কলিশন থাকে সেটা হচ্ছে তোমার বাইনারি কলিশন ফ্রিকোয়েন্সি। আচ্ছা, এবার এই বাইনারি কলিশন ফ্রিকোয়েন্সি কি করে বের করবো? ধরো তুমি প্রথমে একটা জেনারেল সিচুয়েশন আমি করি, আমি বললাম যে লেট দেয়ার আর টু kind of molecules A and B। আমি ধরে নিচ্ছি যে দু রকমের মলিকুল আছে, একটা এ টাইপের মলিকুল আর একটা তোমার বি টাইপের মলিকুল। মানে ধরো হাইড্রোজেনের সঙ্গে আয়োডিনের জন্য কলিশন আছে, যেরকম আর কি, যারা টু কাইন্ড অফ মলিকুলস এ অ্যান্ড বি। আচ্ছা, এবারে এই ধরো একটা মলিকুল তোমার একটা এ টাইপের মলিকুল, সে ধরো তোমার বি টাইপের মলিকুলের সঙ্গে ধরো তোমার ধাক্কা দেবে। এটা মানে মলিকুলকে যে মানে আলাদা মলিকুল বলে আমি যে সাইজটাকে একটুখানি সেই রকম ভাবে একটা ছোট করছি, একটাকে বড় করছি আর কি। সুতরাং এটা বি টাইপের মলিকুল, এটা হচ্ছে তোমার বি টাইপের মলিকুল। তা এ টাইপের মলিকুল বি টাইপের মলিকুলের সঙ্গে ধাক্কা দেবে। আচ্ছা, ধাক্কাটা হতে গেলে তোমার একটু কি করতে হচ্ছে খেয়াল করে দেখো, যে এই যে এই এ মলিকুলের সেন্টার বি মলিকুলের সেন্টারকে কেন্দ্র করে তুমি একটা একটা বড় স্ফিয়ার আঁকার চেষ্টা করো, যেটাকে আমি স্ফিয়ার অফ ইনফ্লুয়েন্স বলছি। এবার এ মলিকুলকে কেন্দ্র করে একটা তুমি স্ফেরিক্যাল রিজিয়ন ঠিক করলে বা স্ফিয়ার ঠিক করলে, হ্যাঁ, যে স্ফিয়ারটা হচ্ছে স্ফিয়ার অফ ইনফ্লুয়েন্স। এই যে এইটা যেটা এইটা হচ্ছে তোমার বেসিক্যালি স্ফিয়ার অফ ইনফ্লুয়েন্স, ঠিক আছে? এটা স্ফিয়ার অফ ইনফ্লুয়েন্স। আচ্ছা, যার রেডিয়াসটা, হ্যাঁ, যদি তুমি সিগমা ধরো, সিগমাটা কোনটা? সিগমাটা হচ্ছে থেকে এ রেডিয়াস পার বি এর রেডিয়াস। অর্থাৎ এটা সিগমার মানে এ এর যে ডায়ামিটার আর বি এর যে ডায়ামিটার যোগ করে 2 দিয়ে ভাগ। মানে এর ডায়ামিটার যদি সিগমা এ হয়, হ্যাঁ, তাহলে তার রেডিয়াসটা হয়ে যাচ্ছে কত? সিগমা এ বাই 2। সিগমা বিটা যদি বি এর জন্য কলিশনাল ডায়ামিটার হয়, তাহলে আর বিটা কত হচ্ছে? সিগমা বি বাই 2। তাহলে তুমি এই যে এটা পাচ্ছ ধরো, মানে এই যে তুমি যে স্ফিয়ারটার কথা ভাবলে আর কি, হ্যাঁ, তার যদি রেডিয়াসটা তুমি তার সাথে সেটা সিগমা।
মানে যেটা স্ফিয়ার অফ ইনফ্লুয়েন্স বলছে, সেই স্ফিয়ার অফ ইনফ্লুয়েন্সেরটা হচ্ছে তার রেডিয়াস তোমার সিগমা, যে সিগমাটা হচ্ছে সিগমা বাই সিগমা বাই 2 এইটা। আচ্ছা, এবারে খুব পরিষ্কার ব্যাপার যে যেকোনো মলিকুল যেটা এ কে কেন্দ্র করে যে স্ফিয়ার অফ ইনফ্লুয়েন্স এর মধ্যে যদি অন্য কোনো মলিকুলের সেন্টার ঢুকে পড়ে তাহলে কলিশন হবে। তার মানে আমি পরের পাতায় এটা লিখছি যে ইফ সেন্টার অফ any other molecules comes within the sphere of influence around A, then there will be a collision। ঠিক আছে, দেখো তোমার বেসিক্যালি এ মলিকুলকে কেন্দ্র করে তার একটা স্পিয়ার অফ ইনফ্লুয়েন্স তুমি দেখেছো। তো অন্য মলিকুল হয়তো তার স্পিয়ার অফ ইনফ্লুয়েন্সের মধ্যে তার একটা পার্ট ঢুকে যেতে পারে, কিন্তু যদি তোমার তার সেন্টারটা এই স্পিয়ার অফ ইনফ্লুয়েন্সের মধ্যে ঢুকে যায় তাহলে কিন্তু তোমার কলিশন হয়ে যাবে। ঠিক আছে, এইটা। আচ্ছা, তাহলে এইটা হচ্ছে কি না, এই যেটা করলাম সিচুয়েশনটা সেটা হচ্ছে একটা মলিকুল যে কোনো স্ট্যাটিক ছিল তাকে কেন্দ্র করে অন্য মলিকুলকে যেন অ্যাপ্রোচ করে তাকে ধাক্কা দেওয়ার চেষ্টা করছে। ধাক্কা দিলে এটা দাঁড়াচ্ছে যে এ মলিকুলকে কেন্দ্র করে তার যে স্পিয়ার অফ ইনফ্লুয়েন্স তার মধ্যে অন্য কোনো মলিকুলের সেন্টার ঢুকলেই হচ্ছে তোমার ধাক্কা হবে। ঠিক আছে। আচ্ছা, এবারে কথাটা হচ্ছে যে এ মলিকুলটা তো রেস্টে নাই, এ মলিকুলটা মুভ করছে। তো এ মলিকুলটা যখন মুভ করছে তখন এই এ মলিকুলটা যখন এগোচ্ছে, এ মলিকুলকে কেন্দ্র করে তার যে স্পিয়ার অফ ইনফ্লুয়েন্সটা, স্পিয়ার অফ ইনফ্লুয়েন্সটা তোমার এগোচ্ছে। মানে এ মলিকুলটা যখন এগোচ্ছে তাকে কেন্দ্র করে তার স্পিয়ার অফ ইনফ্লুয়েন্সটা এগোচ্ছে তোমার। এটা এরকম ধরো ছবিটা আমি আঁকলাম। মানে এ মলিকুলটা চুপচাপ নাই তো, এ মলিকুলটা তো তোমার ধরো কোন একটা পার্টিকুলার দিকে ধরো মুভ করছে। ঠিক আছে, এই যে এ মলিকুলটা তো তোমার মুভ করছে। ধরো এ মলিকুলটা যে ভেলোসিটিতে মুভ করছে ধরে নাও সেটা আমি বললাম ভি এ ভেলোসিটিতে সে মুভ করছে। মুভ করলে কি হচ্ছে, এ কে কেন্দ্র করে স্পিয়ার অফ ইনফ্লুয়েন্সটা এগোচ্ছে। এবার যখন এগোচ্ছে তখন এই স্পিয়ার অফ ইনফ্লুয়েন্সের মধ্যে এই যে ভলিউমটা তুমি দেখতে পাচ্ছ এর মধ্যে অন্য কোনো মলিকুল থাকলেই কিন্তু সেখানে তোমার ধাক্কাধাক্কি হয়ে যাবে। কেউ জয়েন করতে চাইছে জয়েন করি। দেখো যেটা বলছিলাম, মানে এ মলিকুলটা চুপচাপ নেই। ধরো ব্যাপারটা এরকম ভাবো, ধরো ধরো মানে অন্যান্য মলিকুল ধরে নাও রেস্টে আছে, ধরে নাও ফর দ্য টাইম বিং বি মলিকুলগুলো রেস্টে আছে, মানে জনগণ তারা চুপচাপ দাঁড়িয়ে আছে। এবার কোনো একটা গাড়ি তার মধ্যে যে ঢুকে যাবে তার সঙ্গে ধাক্কা হয়ে যাবে। এবার গাড়িটা কিন্তু মুভ করছে, তারা মুভ করলে গাড়িটা কোনো একটা সার্টেন টাইমে ধরো কোনো একটা পার্টিকুলার ভলিউম কভার করবে। তো সেই ভলিউমের মধ্যে যে সমস্ত মলিকুল থাকবে তাদের সঙ্গে তার ধাক্কা হয়ে যাবে। তাহলে আমি ফর দ্য টাইমিং প্রথমে ধরে নিচ্ছি, আমি প্রথমে ধর স্টেপ বাই স্টেপ এগোচ্ছি। তাহলে স্টেপ ওয়ানে আমি যেটা বললাম, আমি বললাম যে লেট এ মলিকুল মুভস উইথ এ velocity va and other molecules are at rest। অন্যান্য মলিকুলগুলো হচ্ছে রেস্টে আছে। ঠিক আছে, এইটা। তাহলে তা যদি থাকে তাহলে তাহলে এবারে যেটা করছি, ভলিউম সুইফট বাই এ, ভলিউম সুইফট বাই এ in a time dt is given by, সেই ভলিউমটাকে তুমি ভি বলি, ভিটা কত হবে দেখো, তাহলে এরিয়া অফ ক্রস সেকশন তার সঙ্গে লেন্থটাকে গুণ করতে হবে। মানে এই যে সিলিন্ড্রিক্যাল যে ভলিউমটা তৈরি হলো এখানে, মানে এ মলিকুলটা মুভ করার জন্য ফিয়ার অফ ইনফ্লুয়েন্সটা তো মুভ করলো। তাহলে যেটা ভলিউম সুইফট আর কি, মানে ভলিউম সুইফট বাই এ না করে বাই দ্য স্ফিয়ার অফ
ইনফ্লুয়েন্স অ্যারাউন্ড এ ইন টাইম ডিটি ইজ গিভেন বাই কি? দেখো পাই সিগমা স্কোয়ারটা হচ্ছে এরিয়া অফ ক্রস সেকশন, মানে আমি এই যে এরিয়া অফ ক্রস সেকশনটা এই যে এরিয়াটা, এরিয়াটা একটা বেসিক্যালি মানে একটা স্ফিয়ার, তো যার রেডিয়াসটা হচ্ছে সিগমা, তাহলে স্ফিয়ার অফ তখন তুমি ক্রস সেকশনের এরিয়াটা ক্যালকুলেট করবে, সেটা হচ্ছে পাই সিগমা স্কোয়ার। তার সঙ্গে গুণ হবে কোনটা? তার সঙ্গে গুণটা হবে যে কতখানি লেন্থ সে বেসিক্যালি যাচ্ছে। এই যে লেন্থটা, এই যে লেন্থটা সে গেল, সে কতখানি লেন্থ যাবে। দেখো ভিএ যদি তোমার ভেলোসিটি হয় আর ডিটি টাইম যদি যায়, তাহলে এতখানি লেন্থ কভার করছে। তার মানে এই যে ক্রস সেকশনাল এরিয়াটা যেটা, মানে এটা ধরো এই যে পুরো এরিয়াটার কথা বলছি, এই এরিয়াটা কত? এই এরিয়াটা হচ্ছে সার্টেনলি পাই সিগমা স্কয়ার। তাহলে একটা সিলিন্ড্রিক্যাল ভলিউম বেসের এরিয়াটা হচ্ছে পাই সিগমা স্কয়ার, আর লেন্থটা হচ্ছে ভিএ ইন্টু ডিটি। তাহলে যে ভলিউমটা সুইফট হচ্ছে সেটা কত? পাই সিগমা স্কয়ার ভিএ ইন্টু ডিটি। এই, ঠিক আছে। আচ্ছা, এবারে কথাটা হচ্ছে যে দেখো এই যে তোমার, আমি ভাবছি যে এ মলিকুল অন্যান্য মলিকুলগুলো রেস্টে ছিল, আদার মলিকুলস আর রেস্ট, শুধুমাত্র এ মলিকুল মুভ করছে, কিন্তু বাস্তবে তো তাই নয়। অন্যান্য মলিকুল তো মুভ করে। তাহলে স্টেপ টু থেকে এটা আমি দেখবো। স্টেপ টুতে রিয়েলিস্টিক সিচুয়েশনে কি হচ্ছে, বাট ইন রিয়েলিস্টিক সিচুয়েশন বি মলিকুলস also move with a velocity vb shape। এ মলিকুল যেমন ভি এ ভেলোসিটিতে মুভ করে, অন্যান্য মলিকুল বি সেও বেসিক্যালি ভিবি ভেলোসিটিতে মুভ করছে। আচ্ছা, তো এও মুভ করছে, বিও মুভ করছে। তাহলে দেখো আগে ছিল বি পুরো রেস্টে আছে। হ্যাঁ, মানে ধরো মানে মানে বেশ কিছু গাড়ি তোমার চুপচাপ যা দাঁড়ানো আছে, অন্য একটা গাড়ি এসে তাকে ধাক্কা দিয়ে চলে গেল, ধাক্কা দিয়ে। কিন্তু বাস্তবে যেটা হবে, একটা গ্যাসিয়াস সিস্টেমের মধ্যে যদি হাইড্রোজেন এবং আয়োডিন গ্যাস থাকে, হাইড্রোজেন গ্যাস মলিকুলগুলো মুভ করছে, আয়োডিন গ্যাস মলিকুলগুলো মুভ করছে। তার মানে নিশ্চয়ই কোশ্চেন অফ রিলেটিভ ভেলোসিটি। ঠিক আছে তো? তাহলে মানে বাট ইন রিয়েলিস্টিক কেসে বি মলিকুলস অলসো মুভ উইথ এ ভেলোসিটি ভিভি শেপ। তো তখন কি করতে হবে? দেন উই হ্যাভ টু রিপ্লেস ভিএ by the relative velocity of A with respect to B। আচ্ছা, উইথ রেসপেক্ট টু বি, তখন তোমাকে কি করতে হবে না, তোমার রিলেটিভ ভেলোসিটি নিয়ে কথাবার্তা বলতে হবে, যে রিলেটিভ ভেলোসিটি হচ্ছে তোমার রিলেটিভ ভেলোসিটিটা কি হবে না, তোমার মানে এ রিলেটিভ ভেলোসিটি উইথ রেসপেক্ট টু বি। ঠিক আছে, এ রিলেটিভ ভেলোসিটি উইথ রেসপেক্ট টু তোমার বি। আচ্ছা, তাহলে এ রিলেটিভ ভেলোসিটি উইথ রেসপেক্ট টু বি তুমি কি করে বের করবে, আমি সেটা একটু পরে আসছি। আচ্ছা, রিলেটিভ ভেলোসিটি বের করতে গেলে আমাকে যেটা করতে হবে কি, তাদের মধ্যে একটা অ্যাঙ্গেল তোমাকে ভাবতে হবে। আচ্ছা, এবারে এইটা বের করতে গেলে দেখো, এই যে রিলেটিভ ভেলোসিটি বের করতে গেলে আমাকে কি করতে হচ্ছে না, বেসিক্যালি যেটা দরকার হচ্ছে দিস রিকোয়ার অ্যাঙ্গেল বিটুইন ভিএ অ্যান্ড ভিবি। ভি আর ভিবি তার ভেলোসিটি মানে দুটো ভেক্টর কোয়ান্টিটি, তো তাদের মধ্যে অ্যাঙ্গেলটা তোমার লাগবে। আর অ্যাঙ্গেলটার জন্য তুমি কি করবে, তুমি দুটো এক্সট্রিম সিচুয়েশন ধরো কনসিডার টু এক্সট্রিম সিচুয়েশন, দুটো দেখো তুমি কনসিডার টু এক্সট্রিম সিচুয়েশন থেকে। তাহলে কলিশন যখন তুমি করবে, একটা হচ্ছে তোমার হতে পারে হেড অন কলিশন। হেড অন কলিশন মানে হচ্ছে একটা ধরো মলিকুল, এ মলিকুল সে এই দিকে যাচ্ছে, বি মলিকুল সে বেসিক্যালি এই দিকে আসছে, মানে একদম মুখোমুখি তাদের ধাক্কা হলো। এবং তখন যে অ্যাঙ্গেলটা কত হবে? 180 ডিগ্রি। কারণ দুটো মলিকুল তারা একই লাইন বরাবর যাচ্ছে কিন্তু উল্টো ডিরেকশনে। তখন যে সংঘর্ষটা হবে সেটা হচ্ছে হেড অন কলিশন। হেড অন কলিশন হলে তাদের অ্যাঙ্গেলটা হয়ে যাবে 180 ডিগ্রি। আর অন্য যে এক্সট্রিমটা, সেটাকে বলা হয় গ্রেজিং কলিশন। গেজিং কলিশন মানে দেখো দুদিক থেকে দুটো গাড়ি এলে মুখোমুখি ধাক্কা হয়,
কিন্তু একটা গাড়ি যখন অন্য গাড়িকে ওভারটেক করার চেষ্টা করে তখন কি হয়, তখন তো এ মলিকুলটা সে এই দিকে যাচ্ছে, এবারে তাদের রিলেটিভ একটা ভেলোসিটি আছে, ধর একটা বি মলিকুল সে বেসিক্যালি ওই দিকেই যাচ্ছে। এবারে একটা আর একটার থেকে ভেলোসিটি কিন্তু বেশি হয়, ধর ভিএ গ্রেটার দেন ভিবি বা ভিবি গ্রেটার দেন যদি ভিএ হয় তখন কি হবে না, এও ভিএ ভেলোসিটিতে মুভ করছে, এও ভিবি ভেলোসিটিতে মুভ করছে, তারা আলাদা। মানে বি হয়তো পিছন থেকে স্টার্ট করেছিল, বি এর ভেলোসিটি বেশি বলে এখানে যখন ওভার করতে গেছে জাস্ট টাচ হয়ে গেল, গ্রেজিং কলিশন। যখন গ্রেজিং কলিশন হবে তখন যেটা অ্যাঙ্গেলটা কত হচ্ছে না, 0 ডিগ্রি হচ্ছে। তাহলে এখানে দেখো অ্যাঙ্গেলটা হচ্ছে তোমার 180 ডিগ্রি, আর গেজিং কলিশনে অ্যাঙ্গেলটা হচ্ছে তোমার 0 ডিগ্রি। তাহলে অ্যাভারেজ অ্যাঙ্গেল অফ অ্যাপ্রোচ তাহলে কি হবে, অ্যাভারেজ অ্যাঙ্গেল অফ অ্যাপ্রোচ এইটা ধরে নেওয়া হচ্ছে, এই থিটাটা হচ্ছে তোমার 90 ডিগ্রি, মানে 0 ডিগ্রি একটা এক্সট্রিম আর 180 ডিগ্রি একটা এক্সট্রিম। তো তার একটা অ্যাভারেজ আমি করে নিলাম, ধরে নাও 90 ডিগ্রি। তার মানে অ্যাভারেজ অ্যাঙ্গেল অফ অ্যাপ্রোচটাকে ধরে নেওয়া হচ্ছে তোমার 90 ডিগ্রি। ঠিক আছে, তার দুটো এক্সট্রিম, একটা হচ্ছে 0 ডিগ্রি আর একটা হচ্ছে 180 ডিগ্রি। অ্যাভারেজ যেটা তোমার অ্যাঙ্গেল অফ অ্যাপ্রোচ সেটা হচ্ছে 90 ডিগ্রি। তারপরে ব্যাপারটা কিরকম দেখো, ধরো তুমি জিনিসটা এইরকম করে ভাবছো, তুমি ধরো একটা একটা মলিকুল, ধরো একটা এ মলিকুল, সে বেসিক্যালি এই দিকে যাচ্ছে উইথ ভেলোসিটি ভি এ, এটা। আর আরেকটা মলিকুল ধরে নাও তোমার আমি একটা পয়েন্ট থেকে কাজ করাচ্ছি, আরেকটা মলিকুল ধরো যাচ্ছে হচ্ছে তোমার এই দিকে ভিবি। মানে এ ধরো দূর থেকে স্টার্ট করলে, মানে বেসিক্যালি এইভাবে, মানে এই যে আমি এই দিকে দেখাচ্ছি, মানে এটাকে তোমার হয়তো মনে হতে পারে যে মানে এই মলিকুলটা কি হচ্ছে এদিক থেকে তোমার বেসিক্যালি আসছিল। তো তুমি এইখানে ইনিশিয়ালি মলিকুলটা তাহলে এখানে ছিল, হ্যাঁ, এই মলিকুলটা তাহলে এখানে ছিল, সে এই লাইন বরাবর যাচ্ছে। আর একটা মলিকুল ধরে না তোমার এখানে বি মলিকুলটা সে বেসিক্যালি এদিক থেকে অ্যাপ্রোচ করছে, ঠিক আছে। তাহলে এবারে আমি যে কোনো একটা ভেক্টর সাম বা কিছু করতে গেলে তাকে কি করতে হয় না, একটা পার্টিকুলার পয়েন্ট থেকে কাজ করাতে হয়। তাহলে এদিকে ভিএ কাজ করছে, এদিকে ভিবি কাজ করছে, এটা। আচ্ছা, এবারে যেহেতু তোমাকে আলটিমেট রিলেটিভ ভেলোসিটিটাকে বের করতে হবে, তাহলে কি হচ্ছে ভিবিটাকে নেগেটিভ করতে হয়, মানে রিলেটিভ ভেলোসিটি মানে কত, মানে ভিএ মাইনাস ভিবি, তাই তো। মানে এইটা যদি করো ভিএ প্লাস ভিবি হয়ে গেল, তাহলে আমি দেখো মানে এইখানে যেটা লিখেছিলাম না, যে উই হ্যাভ টু কনসিডার দ্য রিলেটিভ ভেলোসিটি, ওটা লিখলাম একটা, we have to realize then we have to replace va by the relative velocity of a with respect to b। তাহলে দেখো তুমি এই যে যখন রিলেটিভ ভেলোসিটি অফ এ উইথ রেসপেক্ট টু বি যখন করবে, সেটা বেসিক্যালি কি ভিএ মাইনাস ভিবি তোমাকে করতে হবে। রিলেটিভ ভেলোসিটি যদি করো তাহলে এটা ভেক্টর কোয়ান্টিটি যদি তুমি ধরো, তো ভিএ মাইনাস ভিবি করতে হবে, এটা। মানে এখানে কিন্তু এগুলো সব আসলে ভেলোসিটি গুলো ভেক্টর সাইন দিয়ে লেখা উচিত ছিল। এখানে ভলিউম ক্যালকুলেশনের ক্ষেত্রে কোনো অসুবিধা নেই, তো আদারওয়াইজ তোমাকে এমনি করে ভেলোসিটি আর কি, ঠিক আছে। ভলিউম ক্যালকুলেশনের ক্ষেত্রে তোমার ডিরেকশনটা আনইম্পর্টেন্ট, এগুলো ঠিকই আছে। যেখানে ভেলোসিটি নিয়ে কথাবার্তা বলবো সেখানে না সবসময় এই ভেক্টর সাইনটা দিয়ে দেওয়া দরকার। আচ্ছা চলো, তাহলে দেখো, তাহলে রিলেটিভ ভেলোসিটি বের করা মানে কি, এ রিলেটিভ ভেলোসিটি উইথ রেসপেক্ট টু বি মানে হচ্ছে এ থেকে বি এর ভেলোসিটিকে বাদ দিতে হয়। তাহলে দেখো একটা মলিকুল যে এ মলিকুলটা এই দিকে মুভ করছে উইথ ভেলোসিটি ভিএ, আর একটা মলিকুল এদিকে মুভ করছে উইথ ভেলোসিটি ভিবি। তাহলে এর যদি তুমি উল্টো দিকে চলে যাও, এর যা যদি উল্টো দিকে চলে যাও, ডিরেকশনটাকে তুমি এইভাবে পাল্টে দাও, এইটা হয়ে যাবে তোমার মাইনাস ভিবি। এইটা যদি ভিবি হয়, এটা হচ্ছে মাইনাস ভিবি, এটা ভিএ যেমন আছে আছে। তাহলে এদের দুজনের মধ্যে তুমি যদি যোগ করে দাও এটা, দেখো তাহলে ভেলোসিটিটা ভিবি ছিল এই দিকে, এবারে আমি জাস্ট উল্টো দিকে ডিরেকশনটাকে পাল্টে দিলাম, মানেই হচ্ছে তোমার যেটা হলো ওটা মাইনাস অফ ভিবি হয়ে গেল। এবারে তোমার ভিএ মাইনাস ভিবি মানে ভি এর সঙ্গে মাইনাস ভিবি যোগ, তো যোগ করলে এবারে এদের মধ্যে অ্যাঙ্গেল অফ অ্যাপ্রোচ তো 90 ডিগ্রি বলে দেওয়া হয়েছে। তাহলে এইখান থেকে যে সকল রিলেটিভ ভেলোসিটি বা এফেক্টিভ ভেলোসিটি এটা অ্যাকচুয়ালি রেসপন্সিবল হয়ে যাবে আর কি, হ্যাঁ, এফেক্টিভ ভেলোসিটিটা কত হয়ে যাচ্ছে না, এইটা এইটা মানে কত, রুট ওভার অফ ভি স্কোয়ার প্লাস ভিবি স্কোয়ার, এটা। তো দেখো কি হলো, তাহলে এফেক্টিভ ভেলোসিটি হয় যে রুট ওভার অফ ভি স্কোয়ার প্লাস ভিবি স্কোয়ার। তার মানে এখন এই যে ভলিউম সুইফট, যেটা ভলিউম সুইফট যেটা আমি ভি দিয়ে
লিখেছিলাম, যেটা আমি আগে হচ্ছে ক্যাপিটাল ভি দিয়ে লিখেছিলাম, যেটা ছিল পাই সিগমা স্কোয়ার ভিএ ইন্টু ডিটি। এখন ভিএটা হয়ে গেলে কত, ভি এফেক্টিভ ইন্টু ডিটি, ভি সিগমা স্কোয়ার ভি এফেক্টিভ ইন্টু ডিটি। তাহলে পাই সিগমা স্কোয়ার ভি এফেক্টিভটা কত, রুট ওভার অফ ভি এ স্কোয়ার প্লাস ভিভি স্কোয়ার ডিটি। মানে যে আগের পিকচারে যখন বি মলিকুলগুলো রেস্টে ছিল আর শুধু এ মলিকুলটা মুভ করছিল, তখন ততখানি ভলিউম শিফট হয়েছিল পাই সিগমা স্কোয়ার ভি এ ইন্টু ডিটি। এখন এটা হয়ে গেল কত, পাই সিগমা স্কোয়ার এই ভি এটা রিপ্লেস হলে ভি এফেক্টিভ দিকে, এটা রুট ওভার ভি এ স্কোয়ার প্লাস ভিভি স্কোয়ার ইন্টু ডিটি। এটা কত হয়ে যাচ্ছে না, পাই সিগমা স্কোয়ার, পাই সিগমা স্কোয়ার মানে হচ্ছে তোমার বেসিক্যালি, আচ্ছা ঠিক আছে আমি পরে ওটা নয় বসিয়ে দেবো। পাই সিগমা স্কোয়ারটাতে সিগমাটা হচ্ছে সিগমা এ প্লাস সিগমা বি বাই 2, সেটা লিখতে হবে। আচ্ছা এবার এইটা খেয়াল করে দেখো, এইটা এবার এইখানে যে ভেলোসিটিটা, সেই ভেলোসিটিটা অবশ্যই অ্যাভারেজ ভেলোসিটি ধরতে হবে না। মানে এই যে একটা পার্টিকুলার মলিকুল না একটা পার্টিকুলার ভেলোসিটি মুভ করছে, তাহলে এই যে ভেলোসিটি গুলো সেগুলো বেশিরভাগ তোমার অ্যাভারেজ ভেলোসিটি। মানে এখানে যেমন একটা স্পেসিফিক মলিকুল ধরলে তুমি জাস্ট তার অ্যাবসলিউট ভেলোসিটি দিয়ে রিপ্লেস করবে, কিন্তু অ্যাকচুয়ালি এগুলো কিন্তু অ্যাভারেজ ভেলোসিটি। তাহলে এই যে ভিএটা, এইটা বেসিক্যালি এর অ্যাভারেজ ভেলোসিটি তার স্কোয়ার প্লাস এটা ভিভির অ্যাভারেজ ভেলোসিটি তার স্কোয়ার ইন্টু ডিটি। আচ্ছা অ্যাভারেজ ভেলোসিটির ফর্মুলা কি, 8 কেটি বাই পাই এম, তাহলে পাই ইন্টু মাস অফ এ প্লাস 8 কেটি বাই পাই এম, এখানে মাস অফ বি, এইটা ইন্টু ডিটি। মানে এমনিতে রুট ওভার হতো, স্কোয়ার করে দিয়েছো, স্কোয়ার করে দিয়েছো মানে তুমি এটা লিখে ফেললে, এটা হয়ে গেলে কত, পাই সিগমা স্কোয়ার কিন্তু রুট ওভার অফ, দেখো 8 কেটি বাই পাই যদি তুমি কমন নাও তাহলে কত পড়ে থাকে, 1 বাই এম এ প্লাস 1 বাই এম বি পড়ে থাকে ইন্টু ডিটি। এটা তাহলে কি হচ্ছে, এই যে ভলিউম শিফট যেটা হলো পাই সিগমা স্কোয়ার, পাই সিগমা স্কোয়ার এই যে রুট ওভার অফ 8 কেটি বাই পাই, এটা কত হচ্ছে এম এ এম বি বাই এম এ প্লাস এম বি ইন্টু ডিটি। এটা হয়ে গেল কত, পাই সিগমা স্কোয়ার রুট ওভার অফ 8 কেটি বাই পাই ইন্টু মিউ ইন্টু তোমার ডিটি। এইটা যে ভলিউম শিফট হয়ে গেল, যেখানে মিউটা হচ্ছে এম এ এম বি বাই এম এ প্লাস এম বি, এটাকে বলা হবে তোমার রিডিউস মাস, রিডিউস মাস। তাহলে দেখো এইটাই যে 1 বাই এম এ প্লাস 1 বাই এম বি, তাহলে কত হয়ে যাচ্ছে এম এ প্লাস এম বি বাই এম এ এম বি। আর এম এ এম বি বাই এম এ প্লাস এম বি কিন্তু নিউ হয়ে গেছে, নিচে চলে গেল। তার মানে ভলিউম শিফট যেটা হলো পাই সিগমা স্কোয়ার রুট ওভার অফ 8 কেটি বাই পাই মিউ ইন্টু ডিটি, ভলিউম শিফট। ঠিক আছে। আচ্ছা এবারে কথাটা হচ্ছে যে এবারে এ মলিকুল ধরো বি এর সঙ্গে ধাক্কা দেবে, এবারে একটা এ মলিকুল কতগুলো বি মলিকুলের সঙ্গে ধাক্কা দেবে না এই ভলিউমের মধ্যে, হ্যাঁ বলো। হ্যাঁ এই তো, হ্যাঁ দেখাতে পারবো না। আচ্ছা এবারে দেখো তার মানে কি হলো না, এ মলিকুলটা যে মুভ করছিল, এ মলিকুলটা মুভ করছিল যে ভলিউমটা এফেক্টিভলি সুইফট হলো সেটা বলে দিয়েছি ওটা। আচ্ছা এবারে এই ভলিউমের মধ্যে যে সমস্ত বি মলিকুল ছিল তাদের সবার সাথে ধাক্কা হবে। তাহলে তুমি যদি নাম্বার অফ বাইনারি কলিশন দ্যাট এ পার্টিকুলার এ মলিকুল মেক্স উইথ আদার বি মলিকুলস, সেই সংখ্যাটা যদি তুমি ক্যালকুলেট করে তোমাকে কি করতে হবে, হ্যাঁ সেটাকে তোমাকে ওই এই যে ভলিউমটা আছে তাকে গুণ করে দিতে হবে পার ইউনিট ভলিউমে কতগুলো বি মলিকুলস আছে। তা তুমি যদি এটা ক্যালকুলেট করতে চাও যে নাম্বার অফ বাইনারি collisions per second that a single A molecule makes with other B molecules, সেইটাকে আমি জাস্ট এরকম একটা নাম দিচ্ছি জেড এ বি বলছি, বা অন্যভাবে বলতে গেলে এইভাবে লিখতে পারো, অথবা জেড
আচ্ছা ঠিক আছে, জেড এ বি না হয় বললাম, এইভাবেই না হয় নোমেনক্লেচারটা দিচ্ছি ধরো, বা জেড এ দিলেও হবে। এক কাজ করা যাক, কিভাবে আমি সিম্বলটা একটুখানি পাল্টে দিই, বইয়ের মতো করে না। জেড এ এটা বি এর সঙ্গে ধাক্কা দিচ্ছে, মানে নাম্বার অফ বাইনারি কলিশন পার সেকেন্ড, মানে এক সেকেন্ডে একটা সিঙ্গেল এ মলিকুল বি মলিকুলের সঙ্গে ধাক্কা দেবে। তো নাম্বার অফ বাইনারি কলিশন পার সেকেন্ড দ্যাট এ সিঙ্গেল এ মলিকুল মেক্স উইথ আদার বি মলিকুল, সেটা কি হবে তাহলে? দেখো, তুমি জাস্ট বেসিক্যালি এই যে ভলিউমটা লিখেছিলে পাই সিগমা স্কোয়ার রুট ওভার অফ 8 kT বাই পাই এম ইন্টু ডিটি, তাকে তুমি গুণ করে দাও পার ইউনিট ভলিউমে কতগুলো বি মলিকুল আছে, তাকে তুমি ভাগ করে দাও এই যে টাইমটা, সেই টাইমটা দিয়ে, তাহলে কত দাঁড়াচ্ছে? আর যেখানে এন বিটা কি, এন বি টিল্ডেটা কি না, এন বি বাই, এটা হচ্ছে এন বি বাই ভি, তার মানে বেসিক্যালি হচ্ছে নাম্বার ডেনসিটি অফ বি বি মলিকুল, মানে পার ইউনিট ভলিউমে কতগুলো বি মলিকুল আছে, সেটা হচ্ছে তোমার এনবি টিল্ডে। এনবি টিল্ডে যেটা লেখা হচ্ছে এনবি টিল্ডে, টিল্ডেকে নাম্বার ডেনসিটি বলে। নাম্বার ডেনসিটি মানে হচ্ছে নাম্বার অফ মলিকুলস পার ইউনিট ভলিউম। তাহলে বি মলিকুল, তার সংখ্যাটা তাকে ভি দিয়ে যদি ভাগ করে নাম্বার ডেনসিটি হয়ে গেল বা নাম্বার অফ মলিকুলস পার ইউনিট ভলিউম হয়ে গেল, সেটা হচ্ছে না এনবি টিল্ডে। এটা কত, তাহলে ডিডি কেটে গেল, তাহলে এটা পাই সিগমার জায়গায় তুমি লিখলে সিগমা এ প্লাস সিগমা বি বাই 2 তার স্কোয়ার রুট ওভার পাই এম, নয় পাই মিউ ছিল এটা, পাই মিউ, পাই ইন্টু মিউ, হ্যাঁ, বাই 8 kT বাই পাই ইন্টু মিউ ইন্টু এনবি টিল্ডে। তাহলে দেখো এইটা একটা এক্সপ্রেশন বেরোলো, এটা কি না, এ মলিকুলটা পার সেকেন্ডে, মানে একটা সিঙ্গেল এ মলিকুল পার সেকেন্ডে কতগুলো বি মলিকুলের সঙ্গে ধাক্কা দিচ্ছে। তাহলে নাম্বার অফটা লেখা হয়নি, নাম্বার অফ বাইনারি কলিশনস পার সেকেন্ড দ্যাট এ সিঙ্গেল এ মলিকুল মেক্স উইথ আদার বি মলিকুলস, এটা। আচ্ছা এবারে দেখো এইখানে যদি এটা ডিফারেন্ট মলিকুল না হয়, সেম কাইন্ড মলিকুলস হতো, ইফ এ অ্যান্ড বি আর দ্য সেম কাইন্ড অফ মলিকুলস, মানে এ আর বি সেম কাইন্ড অফ মলিকুলস মানে কি বলছি বলতো? মানে ধরো আমি হাইড্রোজেনের সঙ্গে আয়োডিনের কলিশন করছিলাম, এটা হাইড্রোজেন আর বিটা হচ্ছে আয়োডিন। এবার ধরো হাইড্রোজেন হাইড্রোজেন কলিশন আমি দেখছি, তার মানে কি এ আর বি এর মধ্যে বেসিক্যালি তোমার কোনো তফাৎ নেই। তখন কি হবে, তখন বেসিক্যালি দেখো এই সিগমা এ ইকুয়াল টু সিগমা বি হয়ে যাবে, সিগমা এ সিগমা বি তখন তোমার সমান হয়ে যাচ্ছে, এটা সিগমা এ ইকুয়াল টু সিগমা বি হয়ে যাচ্ছে। আর মিউটা হয়ে যাচ্ছে কত দেখো, আচ্ছা মানে এম এ ইকুয়াল টু এম বি হয়ে যাবে, তখন এম এ ইকুয়াল টু এম বি হয়ে যাবে, এম এ ইকুয়াল টু এম বি হয়ে যাবে, সেই জন্যে মিউটা হয়ে যাবে এম এ বাই 2, বা এম বাই 2 যাই বলো না কেন। মানে যদি এ আর বি সেম কাইন্ড অফ মলিকুলস হয়, তোমার এখানে এম এ আর এম বি সমান করে ফেললে এম এ বাই এম এ প্লাস এম এ, তাহলে এম এ বাই 2 হয়ে যাচ্ছে, এইটা। এই জিনিসগুলো তুমি জাস্ট এখানে বসিয়ে দিলে, তাহলে বসিয়ে দিলে কি দাঁড়াবে, তখন যেটা দাঁড়াবে যে নাম্বার অফ নাম্বার অফ বাইনারি কলিশনস পার সেকেন্ড that a single A molecule mixed with other A molecules, মানে সেম কাইন্ড অফ মলিকুলস হয়, সেটা হয়ে যাবে জেড এ ব্র্যাকেটে এ বললাম, এ এর সঙ্গে ধাক্কা দিচ্ছে, তাহলে এখানে হচ্ছে পাই, এটা সিগমা স্কোয়ারটা সিগমা এ স্কোয়ার তখন হয়ে যাবে, কারণ এখানে তো তোমার বেসিক্যালি দেখো এখানে সিগমা এ প্লাস সিগমা বি বাই 2, বা সিগমা এ সিগমা বি যদি সমান হয়ে যায়, তাহলে এটা সিগমা এই হয়ে গেল, তাহলে পাই সিগমা স্কোয়ার হয়ে গেল। আচ্ছা এবার এইটা হয়ে গেল কত দেখো, রুট ওভার অফ 8 kT বাই পাই ইন্টু তোমার এম এ বাই 2, এইটা, কারণ এখানে রিডিউস মাসটা এম এ বাই 2 হয়ে যাচ্ছে, এইটা।
আর এখানে এ মলিকুল নিয়ে কথাবার্তা বলছি, এনএ টিল্ডে হয়ে গেল। তার মানে এবারে দেখো এই টুটাকে যদি এখানে পাঠিয়ে দাও, তাহলে √2 পাই সিগমা এ স্কোয়ার √8 কেটি বাই পাই ইন্টু এম এ ইন্টু এন এ টিল্ডে। এইটা হচ্ছে সাডেনলি অ্যাভারেজ ভেলোসিটি অফ দ্য এ মলিকুল। তাহলে তাহলে এইটা হচ্ছে তোমার এক্সপ্রেশন বেরোলো। একটা সিঙ্গেল এ মলিকুল সে ধাক্কা দিচ্ছে কার সাথে না, অন্যান্য এ মলিকুলের সাথে। তাহলে প্রথমটা ছিল ক্রস কলিশন ফ্রিকোয়েন্সি, মানে এ বি এর সঙ্গে হাইড্রোজেন আয়োডিনের সঙ্গে ধাক্কা দেবে, হাইড্রোজেন হাইড্রোজেনের সাথে বা আয়োডিন আয়োডিনের সঙ্গে ধাক্কাটা কনসিডার করিনি। আর পরে যে কেসটাকে করলাম সেখানে হচ্ছে হাইড্রোজেন হাইড্রোজেনের সঙ্গে কলিশন করছে বা আয়োডিন আয়োডিনের সঙ্গে কলিশন করছে। তাহলে আমি জেনারেল এক্সপ্রেশনটা আগে বের করে রেখেছি, তারপর একটা স্পেশাল কেসে যখন এ আর বি সেম কাইন্ড অফ মলিকুলস হয়ে যাচ্ছে তখন এক্সপ্রেশনটা কেমন হবে আমি তোমাকে দেখিয়ে দিলাম। এখনো কিন্তু বাইনারি কলিশন ফ্রিকোয়েন্সিটা বেরোয়নি। বাইনারি কলিশন ফ্রিকোয়েন্সি বের করতে গেলে যেমন এ মলিকুল ধাক্কা দিচ্ছে বি মলিকুলের সাথে, এরকম এ মলিকুল তো প্রচুর আছে। সমস্ত এ মলিকুল সমস্ত বি মলিকুলের সঙ্গে ধাক্কা দেখেছে, তাহলে তখন কতগুলো ধাক্কা হতে পারে। তাহলে এবার নাও টোটাল নাম্বার অফ binary collisions that a kind of molecules make with b kind of molecules. তাহলে নাও টোটাল নাম্বার অফ বাইনারি কলিশন দ্যাট এ কাইন্ড অফ মলিকুল মানে হাইড্রোজেন ধরো মেক উইথ বি কাইন্ড অফ মলিকুলস পার সেকেন্ড পার ইউনিট ভলিউম। সেটা কি হবে, সেটাকে আমি জেড এ সেটা বি টাইপ মলিকুলের সঙ্গে করছে এবং সেটাকে ধরে নিচ্ছি আমি টোটাল, মানে এর সঙ্গে বি এর কলিশন, বা এটাকে অনেক সময় এই ব্র্যাকেটে বি না করে এই তুমি যদি সাফিক্সে জেড এ বি করে দাও, মানে এ বি এর সঙ্গে কোলাইড করা মানে হচ্ছে বি এর সঙ্গে কোলাইড করা, মানে বেসিক্যালি সবাই সবাই মানে এ এ এর সঙ্গে বা বি বি এর সঙ্গে আমি শুধু অ্যালাউ করছি না, মানে এ মানে মানে আমি বলছি যে হাইড্রোজেন আয়োডিনের সঙ্গে কলিশন করছে সেইগুলি শুধু কনসিডার করছি, হাইড্রোজেন হাইড্রোজেন বা আয়োডিন আয়োডিনটাকে কনসিডার করছে না। মানে বেসিক্যালি ক্রস কলিশন ফ্রিকোয়েন্সি, যেটা কোনো সময় বলা হয় ক্রস কলিশন ফ্রিকোয়েন্সি। মানে ধরো আমি পরে দেখবো যে যখন তোমার কোন একটা কেমিক্যাল রিয়াকশন ঘটে তার জন্য কলিশন হতে হয়। এবার হাইড্রোজেনের সঙ্গে আয়োডিনের যে রিয়াকশনটা করছে সেখানে তো হাইড্রোজেন হাইড্রোজেন কলিশন বা আয়োডিন আয়োডিন কলিশন হলে তার কোনো রিয়াকশন হবে না। রিয়াকশন করতে গেলে তোমাকে হাইড্রোজেনের সঙ্গে আয়োডিন কলিশন করতে হবে। ক্রস কলিশন ফ্রিকোয়েন্সিটা দেখছি আমি, ক্রস কলিশন ফ্রিকোয়েন্সি সেটা কি হবে দেখো, একটা এ মলিকুল যে ধাক্কাটা দিচ্ছিল এইটা, মানে এটা হচ্ছে জেড এ বি, এই যে টার্মটা আমি এখানে বের করে রেখেছি সেটা হচ্ছে কি একটা এ মলিকুল কতগুলো ধাক্কা দিয়েছে সেইটা, তার সঙ্গে তোমাকে গুণ করতে হবে কি পার ইউনিট ভলিউমে তোমার কতগুলো এ মলিকুল আছে সেটা দিয়ে গুণ করলেই হয়ে যাবে। মানে প্রথম যে পার্টটা ছিল এ মলিকুল পার ইউনিট পার সেকেন্ডে অন্যান্য বি মলিকুলের সঙ্গে ধাক্কা দিচ্ছে সেইটা। এবারে এবারে ধরো একটা গিভেন ভলিউমের মধ্যে বা ইউনিট ভলিউমের মধ্যে যখন 10টা এ মলিকুল থাকে, টোটাল ধাক্কাটা কি হবে তার 10 গুণ হয়ে যাবে। জেড এ বি যেটা আমি এখানে ক্যালকুলেট করেছি এইটাকে, তাকে জাস্ট পার ইউনিট ভলিউমে কতগুলো এ মলিকুল ছিল সেটা দিয়ে গুণ করে দিলেই হবে। গুণ করলে কত দাঁড়াচ্ছে আমি একদম ফাইনাল রেজাল্টটাকে লিখছি যে পাই সিগমা এ প্লাস সিগমা বি বাই 2 তার স্কোয়ার হয়ে গেল √8 কেটি বাই পাই মিউ হয়ে গেল। আর এন বি টিল্ডে অলরেডি ছিল, তার সঙ্গে একটা এন 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 তোমার এন বি টিল্ডে তোমার অলরেডি ছিল, তার সঙ্গে একটা এই এন এ টিল্ডে দিয়ে তোমার গুণ হয়ে গেল। তাহলে এই যেটা বেরোলো দেখো এইটা, তাহলে এইটা হচ্ছে তোমার টোটাল ক্রস কলিশন ফ্রিকোয়েন্সি তোমার এক্সপ্রেশন। আর জেড এ বি টোটাল মানে এ মলিকুল বি মলিকুলের সঙ্গে ধাক্কা দিচ্ছে, তাহলে পার সেকেন্ডে পার ইউনিট ভলিউমে কতগুলো ধাক্কা হবে সেই সংখ্যাটা হচ্ছে তোমার বেসিক্যালি এই। তাহলে পাই সিগমা প্লাস সিগমা বি বাই 2 তার স্কোয়ার √8 কেটি বাই পাই মিউ ইন্টু এন এ টিল্ডে ইন্টু এন। আর এবারে এটা ডিফারেন্ট কাইন্ড অফ মলিকুলস না হয়, যদি সেম কাইন্ড অফ মলিকুলস হতো তাহলে কি হতো, তাহলে ইফ এ অ্যান্ড বি
are the same kind of molecules, then total binary collision frequency টা কি হবে? Then total binary collision frequency, টোটাল বাইনারি কলিশন ফ্রিকোয়েন্সি মানে আমি বেসিক্যালি বলতে চাইছি যে ওই পার ইউনিট ভলিউমে পার ইউনিট সেকেন্ডে কতগুলো টোটাল কলিশন করতে হবে। এটা হচ্ছে জেড এ এ টোটাল লিখলাম। সেটা কি হবে দেখো, এইটা হচ্ছে তুমি এইখান থেকে তুমি করতে পারো জিনিসটাকে, অথবা এইখান থেকে করতে পারো। তাহলে একটা মলিকুল যে ধাক্কাটা দিল, একটা মলিকুল পার সেকেন্ডে অন্যান্য এই মলিকুলের সঙ্গে ধাক্কা দিলে সেটা জেড এ এ করেছিলাম, তাকে তোমাকে গুণ করতে হবে কি দিয়ে? গুণ করতে হবে পার ইউনিট ভলিউমে কতগুলো এ মলিকুল আছে সেটা দিয়ে। এটা আচ্ছা, এবার একটা ব্যাপার আছে। ব্যাপারটা হচ্ছে যদি সেম কাইন্ড অফ মলিকুলস হয়ে যায় না, সেম কাইন্ড অফ মলিকুলস হলে তোমার কিন্তু এই জাস্ট একটা মলিকুল যতগুলো ধাক্কা দিচ্ছে তাকে ওই মলিকুলগুলো টোটাল কত আছে সেটা দিয়ে গুণ করে একটা ওভার কাউন্টিং হয়ে যায়। একটা এক্সাম্পল বলছি তাহলে তুমি ভালো করে বুঝতে পারো। ধরো তোমার আমার কাছে পড়ছে যারা, ধরো লেটস তিনজন ছেলে আছে আর চারজন ধরো মেয়ে আছে, কথা কথা তিনজন ছেলে আছে আর চারজন মেয়ে আছে। তাহলে মেয়েগুলো তাহলে এ টাইপের মলিকুল আর ছেলেগুলো তো বি টাইপের মলিকুল। এবার একটি মেয়ে ধরো ছেলেগুলোর সাথে হ্যান্ডশেক করছে, তাহলে একটি মেয়ে ছেলেগুলোর সাথে হ্যান্ডশেক করে কত হ্যান্ডশেক করতে পারবে? চারটে হ্যান্ডশেক করতে পারবে। এবার আমি যদি বলি শুধুমাত্র মেয়েরা ছেলেদের সাথেই হ্যান্ডশেক করতে পারবে, টোটাল হ্যান্ডশেক কতগুলো হবে? যে মানে একটি মেয়ে যদি চারটে হ্যান্ডশেক করে, অন্য মেয়েটিও চারটে ডিস্টিং হ্যান্ডশেক করতে পারবে, থার্ড মেয়েটিও কিন্তু চারটে ডিস্টিং হ্যান্ডশেক করতে পারবে। তারপর টোটাল 3 4 12টা হ্যান্ডশেক হয়ে যাবে। ঠিক আছে, তাই তো? আর এবার ধরো এর বদলে আমি বললাম যে যে ওই মানে সবাই ছেলে, মানে 3 জন আর 4 জন সবাই ছেলে। তাহলে প্রথম জন যখন হ্যান্ডশেক করলো তখন সে বেসিক্যালি তার সাথে তার নিজের সাথে হ্যান্ডশেক করতে পারছে না, সে বেসিক্যালি 6 জনের সাথে হ্যান্ডশেক করতে পারলো। ঠিক আছে, মানে ধরো আমি যদি এ বি সি ডি ই এফ জি বলি, তাহলে এ কার সাথে হ্যান্ডশেক করবে? এ বাদ দিয়ে বাকি সবাই সাথে। তাহলে এ বি এর সঙ্গে, সি এর সঙ্গে, ডি এর সঙ্গে, ই এর সঙ্গে, এফ এর সঙ্গে, জি এর সাথে হ্যান্ডশেক করবে। আর এবারে বি কে তুমি ধরো, আর বি যখন হ্যান্ডশেক করবে, বি কি আবার 6টা হ্যান্ডশেক কি করতে পারবে? দেখো হ্যান্ডশেক গুলো ওভার কাউন্টিং হয়ে যাচ্ছে, কারণ না এ বি এর সাথে হ্যান্ডশেক করা আর বি এর সাথে হ্যান্ডশেক করাটা একই। এবার তোমার ধাক্কা তখন কি হবে? বি সি ডি ই এফ জি এদের মধ্যে হ্যান্ডশেক করবে, সেটাই শুধুমাত্র ডিস্টিংক্ট হবে। তো সি এর যখন সময় আসবে, সি যে এর সঙ্গে বা সি যে বি এর সঙ্গে হ্যান্ডশেক করছে সেটা অলরেডি কাউন্ট করা হয়ে গেছে। সি এর হ্যান্ডশেক তোমাকে কনসিডার করতে হবে শুধুমাত্র ডি ই এফ জি এর সাথে। ঠিক একই রকম ভাবে ডিটা কনসেন্ট্রেট করবে ই এফ জি এর সঙ্গে, ইটা হচ্ছে এফ আর জি এর সঙ্গে, এফ শুধুমাত্র জি এর সঙ্গে। অর্থাৎ দেখো যতগুলো তুমি ভাবছিলে না তার জাস্ট সিম্পলি অর্ধেক হয়ে যাবে। তুমি করে দেখো জাস্ট সিম্পলি অর্ধেক হয়ে যাবে। আর 3 জন যদি তুমি ভাবতে পারো, 3 জন একে অপরের সাথে হ্যান্ডশেক করছে, হ্যাঁ, মানে মানে 3 জন যদি পরস্পরের সঙ্গে হ্যান্ডশেক করে, তাহলে একজন, মানে আমি যেটা বললাম যে আগেরটার ক্ষেত্রে এ বি এর সঙ্গে ধাক্কা করেছে, এ বি এর সঙ্গে কলিশন করেছে বলে এ যতগুলো কলিশন করেছে, এবার 5টা করে এ মলিকুলস হয়, টোটাল কলিশনটা 5 গুণ হয়ে যাচ্ছে। যখনই তোমার সেম কাইন্ড অফ মলিকুলস হয়ে যাবে, তাহলে হচ্ছে ওই একই ধাক্কা মানে দুবার কাউন্টিং হয়ে যাচ্ছে বলে অ্যাকচুয়ালি একটা তোমার একটা হাফ ফ্যাক্টর দিয়ে এখানে গুণ করতে হবে। তো আগের ক্ষেত্রে তোমার হাফ ফ্যাক্টর দিয়ে গুণটা করতে হলো না, এখন কিন্তু হাফ ফ্যাক্টর দিয়ে গুণ করতে হলো। তো এখানে ফ্যাক্টর হাফ হ্যাজ টু বি included to avoid ওভার কাউন্টিং। ওভার কাউন্টিংটাকে অ্যাভয়েড করার জন্য তোমাকে এটাকে করতে হবে। তো ভালো, তাহলে কি হলো? হাফ। এবার এখানে দেখো এই যে এক্সপ্রেশনটা সেটা বসালাম, √2 পাই সিগমা স্কোয়ার রুট ওভার অফ 8 কেটি বাই পাই ইন্টু এম এ। এবারে এন বি টেলডে ছিল আর একটা এন এ টিটা তুমি দিয়ে দিলে, কত হয়ে যাচ্ছে? 1/√2 পাই সিগমা স্কোয়ার রুট ওভার অফ 8 কেটি বাই পাই এম এ, মানে এটা এ মলিকুলার অ্যাভারেজ ভেলোসিটি ইন্টু এন এ টিলডে ইন্টু এন বি টিলডে, সেটা হচ্ছে এ
এইটা দেখো, এই এক্সপ্রেশনটা হচ্ছে সেম কাইন্ড অফ মলিকুল যদি হয় তো তাদের মধ্যে বাইনারি কলিশন ফ্রিকোয়েন্সি এক্সপ্রেশন। দিস ইজ দ্য বাইনারি কলিশন ফ্রিকোয়েন্সি এক্সপ্রেশন। তাহলে দেখো, তাহলে খেয়াল করো যে এইটা হচ্ছে যদি ডিফারেন্ট কাইন্ড অফ মলিকুলস হয়, একটাই মলিকুল পার সেকেন্ডে অন্যান্য বি মলিকুলের সঙ্গে কতগুলো ধাক্কা দিচ্ছে। আর এই এক্সপ্রেশনটা হচ্ছে যে যদি এ বি ডিফারেন্ট কাইন্ড অফ মলিকুলস হয় তাহলে ক্রস কলিশন ফ্রিকোয়েন্সি অর্থাৎ পার ইউনিট টাইমে পার ইউনিট ভলিউমে এ আর বি এর সঙ্গে যে ক্রস কলিশন হচ্ছে তার সংখ্যাটা কতটা, এটা। আর যদি সেম কাইন্ড অফ মলিকুলস হয়, একটা এ মলিকুল কতগুলো কলিশন দিল পার সেকেন্ডে, সেটা হচ্ছে এইটা। আর এবারে সমস্ত মলিকুলস গুলো একে অপরের সঙ্গে ধাক্কাধাক্কি করছে, সেই সংখ্যাটা কতটা হবে সেটা হচ্ছে তোমার এই। তাহলে এই এক্সপ্রেশনটা তোমাকে খুব ভালো করে মনে রাখতে হবে। আচ্ছা, এবারে এই যে ফাইনাল এক্সপ্রেশনটা তুমি একটা টেম্পারেচার প্রেসার ডিপেন্ডেন্সটা দেখো দেখো। আচ্ছা, এবারে আমরা যেটা জানি, উই নো পিভি ইকুয়াল টু এন কেটি, এই তো আইডিয়াল গ্যাসের ইকুয়েশন অফ স্টেট থেকে। তাহলে এন বাই ভি এইটা হচ্ছে তোমার নাম্বার ডেনসিটি পার ইউনিট ভলিউমে কতগুলো মলিকুলস আছে, এন বাই ভি। সেটা কত হবে না পি বাই কেটি হবে এইটা। তাহলে এন এন টিলটা বেসিক্যালি পি বাই কেটি। তাহলে দেখো তুমি যদি জেড এ এটাকে লিখতে, মানে এ বি আর এ একই রকমের হবে, জেড এ এটাকে লিখতে, তাহলে সেটা কি ছিল, সেটা ছিল বেসিক্যালি √2 পাই সিগমা স্কোয়ার √8 কেটি বাই পাই এম এ, এইটা কিন্তু এনবি টিল্ডে মানে যে পিবি বাই কেটি, এটা হলো মানে হচ্ছে এন বি টিল্ডে করতে সেটা হচ্ছে পি এর পার্শিয়াল প্রেসার বাই কেটি হচ্ছে এইটা হচ্ছে। তার মানে পরিষ্কার দেখো, এটা বেসিক্যালি প্রপোর্শনাল টু হয়ে যাচ্ছে কি বি এর প্রেসার ডিভাইডেড বাই √টি। অর্থাৎ এটা প্রেসারের মানে পরিষ্কার এখান থেকে বুঝতে পারছো যে একটা মলিকুল যে অন্যান্য মলিকুলের সঙ্গে ধাক্কা দিচ্ছে পার সেকেন্ডে, তার সেটা প্রপোর্শনাল টু প্রেসার হয়ে যাচ্ছে যখন টেম্পারেচারটা কনস্ট্যান্ট, আর প্রপোর্শনাল টু 1/√অফ টেম্পারেচার হয়ে যাচ্ছে তখন প্রেসারটা কনস্ট্যান্ট, এটা। আবার উল্টো দিকে যখন তুমি জেড এ এ টোটালটাকে দেখবে, সেটা কত হচ্ছে না 1/√2 পাই সিগমা স্কোয়ার √8 কেটি বাই পাই ইন্টু এম এ। এবার এন এ টিল্ডে মানে কত পি এ বাই কেটি, এন বি টিল্ডে মানে কত পিবি বাই কেটি। এইটা প্রপোর্শনালটা কি হচ্ছে দেখো, এখানে পি আর পিবি মানে বেসিক্যালি পি স্কোয়ার তুমি লিখতে পারো বাই টি⁻3/2, এটা মানে বা এটা তুমি লিখতে পারো, এটা হচ্ছে প্রেসার প্রেসার মিলে পি স্কোয়ার বাই টি⁻3/2, এটা। আর এটা 1 সেকেন্ড, এটা একটা জিনিস ভুল করলাম এখানে, না একটা জিনিস তো ভুল হয়েছে, এটা তো সেম কাইন্ড অফ মলিকুলস না, এটা তো সেম কাইন্ড অফ মলিকুলস। সেম কাইন্ড অফ মলিকুলস হচ্ছে এন এর সঙ্গে আরটা, এটা তো এন এ ছিল, এন এ তার স্কোয়ার হয়ে যাবে, এন এ স্কোয়ার হয়ে যাবে, সরি এটা তো এন এ স্কোয়ার হয়ে যাবে। আচ্ছা, তাহলে এখানে যখন তুমি করছো জেড এ টোটাল যখন করছো, এখানেও এটা ভুল করেছি, এটা তো সেম কাইন্ড অফ মলিকুলস, এটা কিন্তু তুমি এন বি হয়ে গেল কেন, এটা হচ্ছে পি এ, এটা হচ্ছে পি এ, এটা হচ্ছে পি এ। দেখো, এটা যে মানে টেম্পারেচার কনস্ট্যান্ট থাকবে, এটা প্রেসারের সঙ্গে প্রপোর্শনাল, আর প্রেসার কনস্ট্যান্ট 1/√অফ টেম্পারেচারের সঙ্গে প্রপোর্শনাল। আর এখানে দেখো তোমার এখানে পি এ আর পি বি আছে, মানে পি এ আর পি এ তোমাকে লিখতে হবে এখন। তাহলে সেটা কত হয়ে যাচ্ছে না, এখানে এটা পি এ অর্থাৎ পি এ তার স্কোয়ার। এবারে সেম গ্যাস হয়ে গেলে তখন তার পার্শিয়াল প্রেসারের মানে নেই, এখানে যেমন বলছি যে সেম গ্যাস হয়ে গেলে পার্শিয়াল প্রেসারের থেকে সিম্পলি মানে নেই, তখন তো মানে তোমার বেসিক্যালি পার্শিয়াল প্রেসারও যা আর অ্যাকচুয়াল প্রেসারও তাই। ডিফারেন্ট গ্যাস যদি হতো এ আর বি, তখন তোমার পার্শিয়াল প্রেসারটা ইম্পর্টেন্ট হয়ে পড়তো। এটা হচ্ছে সেম গ্যাস যেহেতু, তোমার সাডেনলি হচ্ছে এটা প্রপোর্শনাল টু পি/√অফ টি। তো এখানে ঠিক একই রকম ভাবে এটা প্রপোর্শনাল টু p²/3/2। তার মানে এটা দাঁড়াচ্ছে দেখো যে তোমার টোটাল বাইনারি কলিশন ফ্রিকোয়েন্সিটা তুমি লিখবে প্রপোর্শনাল টু p² কখন না হোয়েন টেম্পারেচার ইজ ফিক্সড, বা এটা প্রপোর্শনাল টু তুমি লিখবে 1/t⁻3/2 কখন না হোয়েন প্রেসার ইজ ফিক্সড। আচ্ছা, আর একটা জিনিস কখনো কখনো পরে, সেটা হচ্ছে যখন ভলিউমটা ফিক্সড হবে। দেখো ভলিউমটা যদি ফিক্সড হয়ে যায় হোয়েন
ভলিউমটা যদি ফিক্সড হয়ে যায় তাহলে না প্রেশারটা প্রপোর্শনাল টু টেম্পারেচার হয়। আইডিয়াল গ্যাসের জন্য দেখো, আইডিয়াল গ্যাসের জন্য যদি ভলিউমটা তুমি ফিক্স করো তাহলে প্রেশারটা প্রপোর্শনাল টু টেম্পারেচার। তখন যদি প্রেশারটা প্রপোর্শনাল টু টেম্পারেচার হয়ে যায় তখন জেড এ টোটালটা যখন তুমি লিখবে যে প্রপোর্শনাল টু, দেখো এখানে যদি টেম্পারেচারটা প্রপোর্শনাল টু প্রেশার হয়ে যায় তাহলে এটা রুট পি এর সঙ্গে প্রপোর্শনাল হয়ে যাবে। অথবা দিস ইজ প্রপোর্শনাল টু, যদি প্রেশারটা তুমি যদি মানে প্রেশারটা কিন্তু টেম্পারেচারের সঙ্গে প্রপোর্শনাল, তাই টি এর জায়গায় তুমি পি বসিয়ে দাও, তাই এটা রুট পির সঙ্গে প্রপোর্শনাল হলো। আর যদি টেম্পারেচার ডিপেন্ডেন্সটা তুমি দেখো প্রেশার আর টি এর সঙ্গে প্রপোর্শনাল হয়ে গেলে প্রেশারের জায়গায় টেম্পারেচার বসিয়ে দাও তাহলে রুট টির সঙ্গে প্রপোর্শনাল হবে। বা এটা খুব ইম্পর্টেন্ট যে যখন তোমার টেম্পারেচারটা ফিক্স থেকে যাবে তখন সেটা পি স্কোয়ারের সঙ্গে প্রপোর্শনাল, আর প্রেশার ফিক্সড হয়ে গেলে 1/T⁻³ এর সঙ্গে প্রপোর্শনাল। কিন্তু তার বদলে যদি ভলিউমটা তুমি ফিক্স করো, যদি ভলিউমটা ফিক্সড হয়ে যায় তখন আবার প্রেশারটা কিন্তু প্রপোর্শনাল টু টেম্পারেচার। এখানে প্রেশার প্রপোর্শনাল টু টেম্পারেচার তুমি বসিয়ে দাও, তাহলে আইদার সেটা রুট পির সঙ্গে প্রপোর্শনাল অথবা সেটা রুট টি এর সঙ্গে প্রপোর্শনাল। ঠিক আছে? তাহলে বুঝতে পারলে যে বাইনারি কলিশন ফ্রিকোয়েন্সি এবং তার সঙ্গে তুমি যদি এখানে এখানে একটা আমি করলাম এফেক্ট অফ টেম্পারেচার অ্যান্ড প্রেশার, এফেক্ট অফ টেম্পারেচার অ্যান্ড প্রেশার সেটাকে দেখে নিলাম এটা। তাহলে এখানেও ওই একই রকমের লেখা উচিত। এখানেও হচ্ছে তোমার দেখো জেড এটা proportional to pressure when temperature fixed, this is proportional to 1/√of temperature when প্রেশারটা ফিক্সড। আর এবারে যদি ভলিউমটা তুমি ফিক্স করে দাও তাহলে কি হবে, ভলিউমটা ফিক্স করে যে প্রেশারটা কিন্তু আবার টেম্পারেচারের সঙ্গে প্রপোর্শনাল হয়ে গেল, এটা রুট পির সঙ্গে প্রপোর্শনাল হয়ে যাবে when ভি ইজ ফিক্সড, অথবা দিস ইজ প্রপোর্শনাল টু, এটা রুট টি এর সঙ্গে প্রপোর্শনাল হয়ে যাচ্ছে when ভি ফিক্সড। এটা তাহলে তোমার এই যে একটা মলিকুল টোটাল কতগুলো কলিশন করছে বা বাইনারি কলিশন ফ্রিকোয়েন্সি গুলো, সেইগুলো টেম্পারেচার প্রেশার ডিপেন্ডেন্সটা তুমি এখানে বুঝে যাবে। দেখো এই যে ডেরিভেশনটা করো সেই একটা সিঙ্গেল ডেরিভেশনে কিন্তু আমি অনেকগুলো জিনিস করে ফেলেছি। একটা হচ্ছে কি ডিফারেন্ট কাইন্ড অফ মলিকুলস, তাদের মধ্যে বাইনারি কলিশন ফ্রিকোয়েন্সি বের করেছি, সেম কাইন্ড অফ মলিকুলসের মধ্যে বাইনারি কলিশন ফ্রিকোয়েন্সি বের করেছি, এবং তার সঙ্গে সঙ্গে যেটা করেছি যে যদি একটা সিঙ্গেল মলিকুল অন্যান্য মলিকুলের সঙ্গে কলিশন করতো তাহলে পার সেকেন্ডে কতগুলো কলিশন করতে পারতো সেটাও যা বলা হচ্ছে। দেখো যেটা করলাম কারো কোনো অসুবিধা আছে? ঠিক আছে, হ্যালো। আর এগুলো কেন ইম্পর্টেন্ট তাহলে এই যে মানে দিজ ক্যালকুলেশনস বা রেজাল্ট যেটা বলি, রেজাল্টস আর ভেরি ইম্পর্টেন্ট টু estimate the rate of reaction in collision theory. These calculations or results are very important to estimate the rate of reaction in collision theory. আমরা তোমাদের সেটা ফার্স্ট সেমিস্টারে ছিল না, রিয়াকশন রেট থিওরি, তার মধ্যে একটা ইম্পর্টেন্ট থিওরি হচ্ছে তোমার কলিশন থিওরি। ঠিক আছে? আচ্ছা, কলিশন থিওরি তোমার কি বলে যে বলছে যে কোনো একটা পার্টিকুলার রিয়াকশন ঘটতে গেলে না প্রথমেই যেটা করতে হবে যে তাদের মধ্যে একটা কলিশন হতে হবে। ঠিক আছে? এবং কলিশনগুলো যা খুশি কলিশন হলে হবে না, তোমার এফেক্টিভ কলিশন হতে হবে যাতে করে মলিকুলগুলো সাফিসিয়েন্ট অ্যামাউন্টের এনার্জি পায় যাতে করে সে অ্যাক্টিভেশন ব্যারিয়ারটাকে ক্রস করতে পারে। থাকে সেটা না একটা পরের কথা। তাহলে প্রথম যে কথাটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই যে গ্যাস ফেজ রিয়াকশন যখন তুমি কনসিডার করবে গ্যাস মলিকুলগুলো রিয়াকশন করার জন্য, হ্যাঁ, প্রথম যে স্টেপটা দরকার সেটা হচ্ছে তাদের মধ্যে তোমার কলিশন হতে হবে। ঠিক আছে? তাহলে সেই কলিশন আমি সেই কলিশন পার সেকেন্ডে পার ইউনিট ভলিউমে কতটা হচ্ছে সেটাই বেসিক্যালি ক্যালকুলেট করলাম। এবারে যদি তুমি সেম কাইন্ড অফ মলিকুলসের মধ্যে মানে রিয়াকশনটাকে কনসিডার করো, ধর আয়োডিন আয়োডিন রিয়াকশন হচ্ছে, হাইড্রোজেন হাইড্রোজেন রিয়াকশন হচ্ছে, তখন তোমার যে জেড এ বা জেড এ টোটাল এই এক্সপ্রেশনগুলো ইম্পর্টেন্ট হবে। আর যদি ডিফারেন্ট মলিকুলস তাদের মধ্যে যদি রিয়াকশন হয় যেমন হাইড্রোজেন আয়োডিন রিয়াকশন করে এইচআই তৈরি হচ্ছে, তখন কিন্তু জেড এবি টোটাল বা জেড এবিটা হচ্ছে তোমার ইম্পর্টেন্ট হবে। এখানে এই যে
বাইনারি কলিশন ফ্রিকোয়েন্সির এক্সপ্রেশনগুলোকে বের করলাম, সেটা হচ্ছে তোমার রিয়াকশন রেট থিওরিটা, যেটা কলিশন থিওরি থেকে করতে পারা যায় আর কি, সেটার জন্য এই রেজাল্টগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট হবে। সেটা জাস্ট আমি একটা একটা পয়েন্ট জাস্ট লিখে রাখলাম। এবার এর ডিটেলিংটা কি করে কলিশন থিওরিটা আসছে বা কলিশন থিওরি থেকে রেট অফ দ্য রিয়াকশন এক্সপ্রেশন কি বেরোচ্ছে আর কি, সেটা যখন আমি কেমিক্যাল কাইনেটিক্স পড়বো তখন জিনিসটাকে ভালো করে বোঝার চেষ্টা করবো। ঠিক আছে, বলো এটা বুঝতে পারা গেছে? আচ্ছা আচ্ছা, তাহলে এবারে নেক্সট যে জিনিসটা একটুখানি করে দিতে চাইছি সেটা হচ্ছে তোমার মিন ফ্রি পাথ। আচ্ছা, মিন ফ্রি পাথ জিনিসটা কিরকম দেখো, ধরো একটা কন্টেনার তুমি নিয়েছো, এই কন্টেনারের মধ্যে গ্যাস মলিকিউলস গুলো আছে, এবং গ্যাস মলিকিউল গুলো র্যান্ডাম চাওটিক মোশন আছে। এই একটা মলিকুল সে এদিকে মুভ করলো, এদিকে মুভ করছে, এবারে এদিকে যখন মুভ করছে সে আর একটা মলিকুলকে যখনই পেলে ধাক্কা ধাক্কি হয়ে গেল, ধাক্কা ধাক্কি হয়ে গেলে কি হচ্ছে, মলিকুলটা তার ডিরেকশনটা চেঞ্জ করলো, তারপরে আবার একটা ধাক্কা হলো, তার ডিরেকশনটা চেঞ্জ হয়ে গেল, আবার একটা ধাক্কা হলে ডিরেকশন চেঞ্জ হয়ে গেল, আবার একটা ধাক্কা হলে ডিরেকশন চেঞ্জ হয়ে যাচ্ছে, আবার ধর ডিরেকশন চেঞ্জ হয়ে যাচ্ছে, এই ধর ডিরেকশন চেঞ্জ হয়ে যাচ্ছে, এই ধর ডিরেকশন চেঞ্জ হয়ে যাচ্ছে, এই ইত্যাদি ইত্যাদি। মানে এরকম করছে কি, তোমার মলিকুলকে ধাক্কা ধাক্কি হচ্ছে, ধাক্কা ধাক্কি হয়ে তার ডিরেকশনগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। মানে এই এলো, তারপরে এই এলো, এই আসছে, এই আসছে, এই আসছে, এই আসছে, এই আসছে, এই আসছে, এই 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 এন্ড সো অন। এবারে ইন বিটুইন টু সাকসেসিভ কলিশন সে দেখো কিছুটা পাথ সে স্ট্রেট লাইনে মুভ করছে, এটা কাইনেটিক থিওরি অফ গ্যাসের যে অ্যাজাম্পশন গুলো ছিল তার মধ্যেই ছিল। ইন বিটুইন টু কলিশন সে কিন্তু কিছু 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 এই যে ইন বিটুইন টু কলিশন মাঝের রাস্তাটা সে কিন্তু স্ট্রেট লাইনে মুভ করবে। আর এবারে যদি গ্যাস মলিকুলগুলো র্যান্ডাম চাওটিক ওয়েতে ঘুরে বেড়াচ্ছে, প্রথমে ধাক্কাটা যতখানি ডিস্টেন্সের পরে এলো, পরেরটা হয়তো তার থেকে কম ডিস্টেন্সে পরে এলো, তারপরে আরেকটু বেশি ডিস্টেন্সে এলো অ্যান্ড সো অন। তাহলে এবারে এই ইনবিটুইন সাকসেসিভ কলিশন কতখানি রাস্তা ফ্রিলি মুভ করছে, সেটাই বেসিক্যালি মিন ফ্রি পাথ। এবং সেটা অবশ্যই একটা অ্যাভারেজ নিতে হবে, কারণ বিভিন্ন যে প্রথম ধাক্কার মধ্যে যতখানি ডিস্টেন্সে ফ্রিলি মুভ করলো, পরের ধাক্কাটার মধ্যে হয়তো তার থেকে বেশি ডিস্টেন্স ফ্রিলি মুভ করতে পারে, বা আরেকটার সময় তার থেকে কম ডিস্টেন্সে ফ্রিলি মুভ করতে পারে। এটা মিন ফ্রি পাথ হচ্ছে দিস ইজ দ্য অ্যাভারেজ ডিস্টেন্স average distance traveled by the molecules in between two successive collision. The average velocity average distance traveled by the molecules in between two successive collisions. ঠিক আছে, এটা বলে মিন ফ্রি পাথ। আচ্ছা, ধরো এই মিন ফ্রি পাথটাকে তুমি যদি ল্যামডা দিয়ে এক্সপ্রেস করো, হ্যাঁ মিন ফ্রি পাথটা, এটা মিন ফ্রি পাথ, তাহলে এর এক্সপ্রেশনটা তুমি ইজিলি বের করতে পারো। ধরো কোন একটা পার্টিকুলার মলিকুল ১ সেকেন্ডে যে মুভটা, যে ১ সেকেন্ডের যে জায়গাটা মুভ করে, যে লেন্থটা মুভ করে, সেটা হচ্ছে সি অ্যাভারেজ। এটা ১ সেকেন্ডে কতখানি ডিস্টেন্স কভার করলো। আর যদি এ কাইন্ড অফ মলিকুলস হয়, ধরো মলিকুলটা যদি এ মলিকুল হয়, তাহলে সেই এ মলিকুলটা তার অ্যাভারেজ ভেলোসিটি, তাকে তোমাকে ভাগ করতে হচ্ছে কি দিয়ে, না ওই যে মলিকুলটা ১ সেকেন্ডে টোটাল কতগুলো ধাক্কা দিল। আমি সেম কাইন্ড অফ মলিকুল কনসিডার করছি, তাহলে যখন তুমি মিন ফ্রি পাথ ক্যালকুলেট করবে, তাহলে ওর একটা পার্টিকুলার মলিকুল ইন বিটুইন টু কলিশন অন অ্যাভারেজে কতখানি ডিস্টেন্স কভার করছে, সেটাকে তুমি খুব সহজে এইভাবে লিখতে পারো যে ১ সেকেন্ডে ওই মলিকুলটা কতখানি দূরত্বের কাছে অন অ্যাভারেজ, তাকে ভাগ করবে ১ সেকেন্ডে ওই মলিকুলগুলো কতগুলো কলিশন করেছে, এটা ঠিক আছে। তাহলে এই হচ্ছে রেজাল্টটা হবে। তাহলে এখানে আমি অ্যাজিউম করে নিচ্ছি, দেখো অ্যাজিউম করে নিচ্ছি যে অনলি বাইনারি কলিশন টেক প্লেস। আমি ধরে নিচ্ছি শুধুমাত্র বাইনারি কলিশনসটা হচ্ছে। এটা কত হলো, সি অ্যাভারেজ ইন্টু একটা মলিকুল যে ধাক্কা দিচ্ছে সেই জেড এ এ, তার এক্সপ্রেশনটাকে এটা বের করে নিচ্ছে √2 পাই সিগমা এ স্কোয়ার, এটা কত, এটা হচ্ছে বেঁচে গেলে সি অ্যাভারেজ। হ্যাঁ, তাহলে সেটা আমি বসিয়ে দিচ্ছি। তাহলে √2 পাই সিগমা স্কোয়ার সি অ্যাভারেজ ইন্টু এন টিল্ডে, সি অ্যাভারেজ কেটে গেল 1/√2 পাই সিগমা স্কোয়ার ইন্টু এন টিল্ডে। তাহলে এই যে এক্সপ্রেশনটা,
এইটা হচ্ছে মিন ফ্রি পাথের তোমার এক্সপ্রেশন। This is the expression of mean free path 1 by root 2 pi sigma square into n tilde। এটা আচ্ছা, এবারে তুমি এটাকে মানে n tilde এক্সপ্রেশনটাকে বের করতে পারো। দেখো, যেহেতু n tildeটা তোমার p by kt, যদি তুমি লিখতে পারো ল্যামডাটা ইকুয়াল টু তোমার 1 বাই রুট 2 পাই সিগমা স্কয়ার। এখানে পিটাকে বসিয়ে দিলাম, উপরে কেডিটাকে বসিয়ে দিলাম, তার মানে দিস ইজ প্রপোর্শনাল টু কি হচ্ছে, আর টি বাই পি। এটা তার মানে কি হচ্ছে, ল্যামডা প্রপোর্শনাল টু তোমার টেম্পারেচার হচ্ছে হোয়েন পি ইজ কনস্ট্যান্ট, এটা প্রপোর্শনাল টু তোমার 1 বাই প্রেসার হচ্ছে হোয়েন টি ইজ কনস্ট্যান্ট। খুব স্বাভাবিক। যদি প্রেসার খুব বেশি হয় তাহলে মিন ফ্রি কমে যাবে। প্রেসার বেশি হয়ে গেলে একটা গিভেন মলিকুলের মধ্যে অনেক বেশি মলিকুলস আছে, তখন তোমার ল্যামডাটা সাডেনলি কমে যাবে। আর টেম্পারেচার বাড়ালে কিন্তু অ্যাভারেজ ভ্যালুটা বেড়ে যাচ্ছে, সেক্ষেত্রে তোমার মিন ফ্রি বেড়ে যাচ্ছে। আচ্ছা, এইটা এইটা বেসিক্যালি ইন্ডিপেন্ডেন্ট অফ and it is independent of temperature and pressure when volume is constant। ভলিউম যদি কনস্ট্যান্ট হয়ে যেত তাহলে কি হতো, প্রেসার ভলিউমের সঙ্গে প্রপোর্শনাল হয়ে গেছে আইডিয়াল গ্যাসের জন্য, তখন দেখো প্রেসার প্রপোর্শনাল টেম্পারেচার হয়ে গেলে তার টি এর জায়গায় পি বা পি এর জায়গায় টি তুমি বসাতে পারবে, এবং প্রেসার টেম্পারেচার ইন্ডিপেন্ডেন্ট হয়ে যাবে। তাহলে মিন ফ্রি পাথটা হচ্ছে টেম্পারেচার, মানে প্রপোর্শনাল টেম্পারেচার হয়ে যাবে যখন প্রেসারটা কনস্ট্যান্ট, আর প্রপোর্শনাল টু 1 বাই প্রেসার হয়ে যাবে যখন টেম্পারেচারটা কনস্ট্যান্ট। ঠিক আছে? আর এটা হচ্ছে তোমার ইন্ডিপেন্ডেন্ট অফ টেম্পারেচার প্রেসার হয়ে যখন ভলিউমটা তোমার কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে? বোঝা গেল? বুঝছে? আচ্ছা, এবারে দেখো, যে ধাক্কাধাক্কিগুলো করা হলো সেই ধাক্কাধাক্কিগুলো বেসিক্যালি তোমার মানে এক মানে তাদের পারস্পরিক কলিশনগুলো আমি এখানে জাস্ট বেসিক্যালি কনসিডার করেছি এখানে। আচ্ছা, এবারে আমি যখন প্রেসার ক্যালকুলেট করেছিলাম তখন দেখো ধাক্কাটা মূলত করতে হচ্ছিল দেওয়ালের সঙ্গে। দেওয়ালের সঙ্গে ধাক্কার জন্য আমি বেসিক্যালি একটা কাজ করতে চাইছি, ওয়াল কলিশন ফ্রিকোয়েন্সি বলে একটা জিনিস বের করতে চাইছি। ওয়াল কলিশন ফ্রিকোয়েন্সি। আচ্ছা, ওয়াল কলিশন ফ্রিকোয়েন্সি মানে ব্যাপারটা হচ্ছে এরকম, ধরো তোমার একটা এদিকে ধরো একটা দেওয়াল আছে, আমি এবারে চাইছি যে গ্যাস মলিকুল গুলো জাস্ট গিয়ে জাস্ট এই দেওয়ালে ধাক্কা দেবে, এই দেওয়ালে ধাক্কা দেবে। ধরে নাও এটা হচ্ছে তোমার পজিটিভ এক্স ডিরেকশন, তার সঙ্গে পারপেন্ডিকুলার একটা দেওয়াল আছে। হ্যাঁ, সেই দেওয়ালে পার সেকেন্ডে হ্যাঁ কতগুলো ধাক্কা হবে সেটা আমি দেখতে চাইছি। আচ্ছা, তার আগে একটা জিনিস তুমি করতে পারো, সেটা হচ্ছে গিয়ে তোমার এই যে এরিয়াটা, মানে এই যে দেওয়ালটা, সেই দেওয়ালের এরিয়াটা তুমি কত টাইম বিং প্রথমে এ ধরে নাও, পরে সেই এটাকে আমি রিপ্লেস করবো ইউনিট এরিয়া। তাহলে এই যে দেওয়ালটা তার ক্রস সেকশনাল এরিয়া যেটা, এরিয়াটা ধরে নাও তোমার এ। আচ্ছা, তাহলে তুমি যদি মানে একটা জিনিস খেয়াল করো যে একটা মলিকুলের এই পজিটিভ এক্স ডিরেকশনের যদি অ্যাভারেজ ভেলোসিটি তুমি জানো, তাহলে 1 সেকেন্ডে এই দেওয়ালে ধাক্কা দিতে গেলে, ধরো আমি কথা বলছি যে এই যে মলিকুলগুলো মুভ করছে মানে পজিটিভ ডিরেকশনে, সেটা ইউ প্লাস অ্যাভারেজ এরকম আমি বললাম, মানে এটা হচ্ছে প্লাস এক্স ডিরেকশনে অ্যাভারেজ ভেলোসিটিটা ধরে নাও ইউ প্লাস অ্যাভারেজ, এরকম একটা সিম্বল আমি ব্যবহার করছি। তাহলে এটা এখানে ইউ প্লাস অ্যাভারেজটা হচ্ছে অ্যাভারেজ ভেলোসিটি of the molecules in positive x direction or plus x direction। পজিটিভ এক্স ডিরেকশন বা এটা জাস্ট সিম্পলি লিখতে পারি প্লাস এক্স ডিরেকশন। কারণ তুমি যদি ডান দিক বাঁ দিক দুদিক অ্যালাউ করছো তাহলে অ্যাভারেজ ভেলোসিটি জিরো বেড়ে আমরা
ম্যাক্সওয়েল ভেলোসিটি ডিস্ট্রিবিউশন থেকে দেখেছি, ডান দিক বাদিক যদি দুদিকে অ্যালাউ করো তাহলে অ্যাভারেজ ভেলোসিটি জিরো বেরোয়, তুমি দেখেছো। তাহলে অ্যাভারেজ ভেলোসিটি অফ দ্য মলিকুল ইন প্লাস এক্স ডিরেকশন, ডিরেক্টিভ কেন লিখে ফেলেছি, এক্স ডিরেকশন। তাহলে এবারে ধরে নাও পজিটিভ এক্স ডিরেকশন অ্যাভারেজ ভেলোসিটি 10 মিটার, ধরে নাও 10 মিটার পার সেকেন্ড। তার মানে কি? তার মানে এটা দাঁড়াচ্ছে এই যে তোমার দেওয়ালটা আছে, দেওয়াল থেকে আপ টু 10 মিটার দূর পর্যন্ত যারা ছিল তারাই 1 সেকেন্ডে দেওয়াল পর্যন্ত পৌঁছাতে পারবে এবং ধাক্কা দিতে পারবে, তার বেশি হলে সে পারবে না। তার মানে এটা ইম্পর্টেন্ট যে ভলিউম সুইফট, যেটা ভলিউম সুইফট পার সেকেন্ড, এটা কতটা হচ্ছে সেটা কিন্তু ভি তুমি বলো। এরিয়া পার সেকেন্ড যদি এ হয় তাকে তোমাকে গুণ করতে হবে কত, এটা মানে 1 সেকেন্ডে কতখানি ভলিউমের মলিকুলস অ্যাকচুয়ালি দেওয়ালে ধাক্কা দিতে পারবে। মানে এই হচ্ছে ক্রস সেকশনের এরিয়াটা আছে। এবার এইখান থেকে ধরো ইউ প্লাস দূরত্ব পর্যন্ত যে মলিকুলগুলো ছিল তারাই 1 সেকেন্ডের মধ্যে দেওয়ালের কাছে পৌঁছাতে পারবে এবং দেওয়ালে ধাক্কা দিতে পারবে। তারপরে যারা আছে তারা পারবে না। তাহলে ভলিউম সুইট পার সেকেন্ড কত হয়ে গেল, এ ইন্টু অ্যাভারেজ ভেলোসিটি হয়ে গেল এইটা। এটা এবারে এর মধ্যে যে মলিকুলগুলো আছে তারা বেসিক্যালি কলিশনটা করবে। তার মানে এটা দাঁড়াচ্ছে যে ওয়াল কলিশন ফ্রিকোয়েন্সি, যেটা ওয়াল কলিশন ফ্রিকোয়েন্সি, এইটা যদি তুমি ধরো জেড ডব্লিউ টিল্ডে বলো, এইটা বেসিক্যালি হচ্ছে নাম্বার অফ collisions with the wall per second per unit cross sectional area। তাহলে সেটা কি হবে, সেটা দেখো তোমার বেসিক্যালি যেটা হলো যে এই পার ইউনিট ক্রস সেকশনাল এরিয়া, মানে এটাকে সিম্পলি 1 হয়ে গেছে। তার মানে এটাকে তোমাকে গুণ করতে ইউ প্লাস তাকে গুণ করতে হবে পার ইউনিট ভলিউমের মধ্যে কতগুলো মলিকুলস আছে। তার মানে আমি যদি এই এরিয়াটাকে যদি এ ধরতাম তাহলে ভলিউম সুইফট হচ্ছে এ ইন্টু ইউ প্লাস অ্যাভারেজ। এবার আমাকে যেটা করতে হচ্ছে নাম্বার অফ কলিশনস উইথ দ্য ওয়াল পার সেকেন্ড, মানে পার ইউনিট টাইম পার ইউনিট ক্রস সেকশনাল এরিয়া কিন্তু তোমাকে ক্যালকুলেট করতে। তাহলে এরিয়াটা হয়ে গেল ইউনিটি বা 1 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে এই ভলিউমের মধ্যে তোমার কতগুলো মলিকুলস আছে তারাই বেসিক্যালি দেওয়ালের মধ্যে ধাক্কা দিতে পারবে। আর ধরে নাও যদি আমার এই পর্যন্ত এইটা যদি ইউ অ্যাভারেজটা হয়, মানে 10 মিটার যদি আমি বলি, 10 মিটার পার সেকেন্ড যদি তোমার প্লাস এক্স ডিরেকশন বা অ্যাভারেজ ভেলোসিটি হয়, সেটা যদি এতটা হয় তাহলে এর মধ্যে যে মলিকুলগুলো আছে তারাই কেবলমাত্র দেওয়ালে ধাক্কা দিতে পারবে। তাহলে এর মধ্যে কতগুলো মলিকুলস আছে না, এই ভলিউমটাকে তোমাকে গুণ করে দিতে হচ্ছে পার ইউনিট ভলিউমে কতগুলো মলিকুলস আছে সেটা। তাহলে এইটা হবে। আচ্ছা এবারে এখানে যেটা দরকার সেটা হচ্ছে ইউ অ্যাভারেজটাকে ক্যালকুলেট করা। আচ্ছা ইউ অ্যাভারেজটা আমরা একবার ক্যালকুলেট করেছিলাম এইটা, সেটা হচ্ছে এই যে ম্যাক্সওয়েল ভেলোসিটি ডিস্ট্রিবিউশন থেকে ইউ পিউ ডিউ তুমি করবে, তাকে এমনি অ্যাভারেজ ভেলোসিটি বের করতে গেলে তুমি মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি না, এখানে কিন্তু জিরো থেকে প্লাস ইনফিনিটি নেবে। শুধু এই হচ্ছে তফাৎটা। তো কত হবে এটা, ইন্টিগ্রাল জিরো থেকে ইনফিনিটি ইউ পিউ ডিউটা কত, এম বাই 2 পাই কেটি টু দি পাওয়ার হাফ ই টু দি পাওয়ার মাইনাস এম ইউ স্কোয়ার বাই 2 কেটি ইন্টু ডিউ এটা। আচ্ছা এবার এখানে তুমি লেট এম ইউ স্কোয়ার বাই 2 কেটিটাকে তুমি ধরো এক্স ধরছো, এখানে হচ্ছে এম ইউ বাই কেটি ইন্টু ডিউ, সেটা হয়ে যাচ্ছে তোমার ডিএক্স, তাই তো। মানে এম ইউ স্কোয়ার বাই 2 কেটিটাকে তুমি এক্স ধরছো, তার ডেরিভেটিভ করলে 2 mu 2 কেটে গেল, তাহলে এম ইউ বাই কেটি ইন্টু ডিউ হচ্ছে ডিএক্স হয়ে যাচ্ছে। তাহলে ইউ ডিউ এর জায়গা তুমি লিখে দাও কেটি বাই এম ইন্টু ডিএক্স। আর খুব স্বাভাবিকভাবেই হচ্ছে ইউ ইকুয়াল টু জিরো যদি হয় এক্স ইকুয়াল টু তোমার জিরো হয়ে যাচ্ছে, ইকুয়াল টু ইনফিনিটি হলে এক্স তোমার ইনফিনিটি হয়ে যাচ্ছে। এটা তুমি কি লিখবে, তাহলে এম বাই 2 পাই কেটি টু দি পাওয়ার হাফটা তোমার বাইরে চলে এলো, ইন্টিগ্রাল জিরো থেকে ইনফিনিটি। এখানে দেখো ইউ ডিউর একসাথে ভ্যালু আমি বের করেছি, কেটি বাই এম আছে, ই টু দি পাওয়ার মাইনাস এক্স আছে, এটাতে তোমার ডিএক্স আছে। এই যে ইউ ইউ ডিউটাকে একসাথে কেটি বাই এম ইন্টু ডিএক্স বসিয়ে দিয়েছি, এটা হয়ে গেল। তাহলে এবারে কত হচ্ছে এটা, এম ওভার 2 পাই কেটি টু দি পাওয়ার হাফ ইন্টু কেটি বাই এম, এটা হচ্ছে মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স। লিমিটটা বসাচ্ছ জিরো থেকে ইনফিনিটি পর্যন্ত, তাহলে ওয়ান দিয়ে দিল। ওয়ান দিয়ে দিলে কত হচ্ছে দেখো, 1/4 রুট ওভার অফ 8 কেটি বাই পাই এম হয়ে গেল, অর্থাৎ 1/4 ইন্টু 3 ডাইমেনশনে যে অ্যাভারেজ স্পিড তার সঙ্গে সমান হয়ে গেল।
মানে এখানে 4টা ভেতরে ঢুকে গেলে কত হবে? 4টার বদলে 16 হতো। 8 আর 16 কেটে √2 হতো। দেখো এখানে জাস্ট √2 আছে। হ্যাঁ? তাহলে আল্টিমেটলি এটা 1/4 √8 কেটে পাই এম হলো, তাহলে 1/4 ইনটু স্পিড অফ, মানে 1/4 ইনটু সি হলো। তাহলে এটা কি হবে তাহলে এটা? দেখো এটা হয়ে গেল তোমার 1/4 ইনটু এভারেজ স্পিড ইনটু এনটিএল। এইটা হচ্ছে তোমার ওয়াল কলিশন ফ্রিকোয়েন্সির এক্সপ্রেশন। ওয়াল কলিশন ফ্রিকোয়েন্সির এক্সপ্রেশন হচ্ছে এইটা। ঠিক আছে? এবারে তুমি ডেটাগুলোকে মানে টেম্পারেচার প্রেসারের ফর্মে বসাতে পারো। ওয়াল কলিশন ফ্রিকোয়েন্সিটা তখন তোমার হয়ে যাচ্ছে 1/8 কেটি বাই পাই এম, আর এন টিলটা তুমি পি বাই কেটি জানো এটা। তাহলে এটা দাঁড়াচ্ছে কত? 4টা ভেতরে চলে গেলে √, এটা √, সরি 1 সেকেন্ড, √টা এখানে নয়। দেখো তুমি এটা করছো, পিটাকে উপরে পাঠিয়ে দাও, আর নিচে হচ্ছে √2πm/কেটি। এটা হয়ে গেল জেড এক্সপ্রেশনটা। তো মানে ক্লিয়ারলি wall collision frequency is proportional to P when T is fixed. This is proportional to 1 by √T when pressure is fixed. দেখো ওয়াল কলিশন ফ্রিকোয়েন্সি তার এক্সপ্রেশনটা তুমি পেয়ে গেছো। ঠিক আছে, বুঝতে পারলে ওয়াল কলিশন ফ্রিকোয়েন্সির এক্সপ্রেশনটা তুমি এইভাবে পেয়ে যাচ্ছ। হ্যাঁ, ঠিক আছে। এবং দেখো এইখান থেকে যেটা ভীষণ ইম্পর্টেন্ট জিনিস তুমি পেয়ে যাচ্ছ, যে আমরা ইফিউশনটাকে বলেছিলাম, যখন তুমি ধরো এখন যদি এরকম একটা কন্টেনার কনসিডার করতে, যা ধরে নাও এই যে এরিয়াটা, এই যে এরিয়া অফ দ্য অরিফিস তোমার এ হতো, এবার এখানে গ্যাস মলিকুলস আছে। আমি ইফিউশন ফেনোমেননটাকে বলেছিলাম তোমাদের, ইফিউশন ফেনোমেনন কি বলে? ধরো ভেতরে প্রেশারটা বেশি, ইন্টারনাল প্রেশার, আর বাইরের প্রেশারটা হচ্ছে এক্সটার্নাল প্রেশার। এবার ইন্টারনাল প্রেশারটা যদি মাঝ গ্রেটার দেন তোমার এক্সটার্নাল প্রেশার হয়, তাহলে কি হচ্ছে না, গ্যাস মলিকুলগুলো ভেতর থেকে জাস্ট বাইরে বেরিয়ে যাবে। আর এবারে তুমি রেট অফ ইফিউশন আমি ভি লিখলাম, যেটা বেসিক্যালি মাইনাস ডিএন টিল্ডে বাই ডিটি, মানে বেসিক্যালি জানাচ্ছে রেট অফ ইফিউশনটা হচ্ছে যে প্রতি সেকেন্ডে এখান থেকে গ্যাস মলিকুলগুলো বেরিয়ে আসছে। সেইভাবে লিখছি আর কি, যে পার ইউনিট ভলিউমে পার সেকেন্ডে কতগুলো গ্যাস মলিকুল বেরিয়ে আসছে, সেটাকে আমি রেট অফ ইফিউশন বলছি। দেখে রেট অফ ইফিউশনটা সেটা ভি বা আর যাইভাবেই লেখো না কেন, সেটা তাহলে কত হবে? সেটা বেসিক্যালি দেখো যে এই 1 সেকেন্ডে পার ইউনিট এরিয়াতে কতগুলো ধাক্কা হয় তুমি জানো, সেটা হচ্ছে ZW টিল্ডে। এবারে যতগুলো ধাক্কা হয় তাকে যদি তুমি, এটা পার ইউনিট এরিয়া আছে, তাকে যদি এ দিয়ে গুণ করে দাও, হ্যাঁ, তাহলে এই মানে এখানে ক্রস সেকশন এরিয়াটা ইউনিটি হলে ধাক্কা হচ্ছে এতগুলো, তাকে এ দিয়ে গুণ করে দেওয়া মানে হচ্ছে তোমার বেসিক্যালি এই এই এরিয়াটা, এখানে যদি একটা দেওয়াল থাকতো, মানে আমি বলছি যে এই যে জায়গাটা তোমার যদি একটা দেওয়াল থাকতো, হ্যাঁ, এই যে জায়গাটা, তাহলে কতগুলো ধাক্কা হতে পারতো? ZW ইন্টু এ, কারণ পার সেকেন্ডে পার ইউনিট ক্রস সেকশনের এরিয়া থেকে ধাক্কা, সেটা হচ্ছে ওয়াল কলিশন ফ্রিকোয়েন্সি। এবারে তাকে তোমাকে গুণ করে দিচ্ছে এই যে এরিয়াটা দিয়ে, এইটা দিয়ে। এবারে দেওয়াল থাকলে ধাক্কা হতো, এবার দেওয়াল না থাকলে কি হবে? দেওয়ালের বদলে জানলা থাকে, কি হবে? সেখান থেকে গ্যাস মলিকুলগুলো জাস্ট সিম্পলি বেরিয়ে চলে যাবে। তো বেরিয়ে চলে গেলে দেখো রেট অফ ইফিউশনটা অ্যাকচুয়ালি তোমার দাঁড়িয়ে গেলে কত না, এই যে পি এ বাই √, টুয়াইস পাই এম কে টি, এটা এটা হলো। আর এবারে তুমি এটাকে চাইলে করতে পারো, অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে গুণ ভাগ করে দিতে পারো। মানে ধরো এটাকে আমি জাস্ট নিচে একটা অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে গুণ করছি, এখানে একটা অ্যাভোগাড্রো দিয়ে গুণ করতে, মানে তুমি যদি অ্যাভোগাড্রো নাম্বার ইন্টু পি, এটা এ যেমন আছে থাক, ডিভাইডেড বাই √, দেখো অ্যাভোগাড্রো নাম্বার উপরে গুণ আছে, মানে স্কোয়ার রুটের মধ্যে স্কোয়ার হয়ে গুণ আসবে, এটা √2π(M)(RT), এটা তুমি লিখতে পারো। এটা মানে এটা আমি যেটা করলাম, এটা হচ্ছে তোমার
করলাম, মানে কি করছি বুঝতে পারছো তো? তুমি এখানে যেটা করলে, তুমি এখানে দেখো এই উপরে অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে গুণ করলে তার নিচে স্কোয়ার রুটের মধ্যে অ্যাভোগাড্রো নাম্বার দুবার আসবে। তাহলে এমটা হচ্ছে একটা মলিকুলের মাস, তাকে অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে গুণ করলে মোলার মাস হয়ে গেল। আর কেটা হচ্ছে বোলম্যান কনস্ট্যান্ট, তাকে অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে গুণ করলে তোমার এটা বেরিয়ে গেল, তোমার ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্টটা বেরিয়ে গেল এটা। এবং পরিষ্কার দেখো এখান থেকে যেটা তুমি পরিষ্কার দেখতে পাচ্ছ, দিস ইজ প্রপোর্শনাল টু 1/√m হচ্ছে কখন না, হয় টেম্পারেচার অ্যান্ড প্রেশার ইজ কনস্ট্যান্ট। যখন টেম্পারেচার প্রেশারটা কনস্ট্যান্ট তখন রেট অফ ইফিউশনটা দেখো 1/√m এর সঙ্গে প্রপোর্শনাল। দিস ইজ দ্য গ্রামস অফ ইফিউশন, দিস ইজ দ্য গ্রামস ল অফ ইফিউশন। এটাই দেখো গ্রামস অফ ইফিউশন। যে গ্রামস অফ ইফিউশন আমরা আগে কাইনেটিক থিওরি অফ গ্যাসটাকে একরকম ভাবে বোঝার চেষ্টা করেছিলাম, এখন তাকে আরো সহজে তুমি বুঝতে পারছো। তাহলে আমি কি বলছি, এমনি ইফিউশন ফেনোমেননটা বলা হয়েছে কিন্তু একদম যখন এম্পিরিক্যাল গ্যাস লস নিয়ে বলা হয়েছে। এবারে ইফিউশনের ক্ষেত্রে যেটা হচ্ছে যে একটা কন্টেনারের মধ্যে গ্যাস মলিকুলস আছে, ভেতরে প্রেশারটা বেশি বাইরে প্রেশারটা কম, একটা ছোট্ট ফুটো আছে, কারণ বেলুনের মতো একটা ছোট্ট ফুটো আছে। হ্যাঁ, সেখান থেকে গ্যাসটা বাইরে বেরিয়ে চলে গেছে। এই যে একমুখী এই যে গ্যাসটা বেরিয়ে যাওয়াটা, সেটাই বেসিক্যালি তোমার ইফিউশন ফেনোমেনা বা ছিদ্র ব্যাপন যেটাকে বাংলায় বলা হয় এটা। তাহলে এবারে রেট অফ ইফিউশন অর্থাৎ পার সেকেন্ডে পার ইউনিট ভলিউমে কতগুলো গ্যাস মলিকুল বেরিয়ে যাচ্ছে সেটাকে তুমি রেট অফ ইফিউশন বলো। তো সেই রেট অফ ইফিউশনটা কি হচ্ছে, মাইনাস ডিএম টিল্ডে বাই ডিটি। সেটা কি হবে না, 1 সেকেন্ডে পার ইউনিট ক্রস সেকশন এরিয়াতে কতগুলো ধাক্কা, যেটা ওয়াল কলিশন ফ্রিকোয়েন্সি, সেটা আমি জানতাম। এবার ফুটোর সাইজটা যদি তোমার এ হয়ে যায়, তাকে এ দিয়ে যদি তুমি গুণ করে দাও, তাহলে বেসিক্যালি যে এখানে দেওয়াল থাকলে এতগুলো ধাক্কা হতো, এবার দেওয়ালের বদলে এখানে জানলা থাকে বা খোলা থাকে, কি হবে, সেখান থেকে জাস্ট গ্যাস মলিকুল করে বেরিয়ে যাবে। তো সেটাই হয়ে যাবে রেট অফ ইফিউশন। তাহলে জেড ডব্লিউ টিল্ডে তার এক্সপ্রেশনটা আমি এখানে বসিয়ে দিলাম, আর এ যেটা এরিয়া ক্রস সেকশনটা আমি বসালাম। এবার উপর নিচে অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে গুণ করলাম, নিচে মোলার মাসটা চলে এলো, পরিষ্কার দেখতে টেম্পারেচার প্রেশার কনস্ট্যান্ট হয়ে গেলে এটা 1/√m এর সঙ্গে প্রপোর্শনাল হয়ে যাবে। ঠিক আছে, ঠিক আছে, বোঝাতে পারলাম? আচ্ছা, এখানে একটা জিনিস শুধু একটু বলি, দেখো যে গ্যাস মলিকুল যদি এখান থেকে বেরিয়ে যায় তাহলে গ্যাসের প্রেশার তো কমবে। গ্যাসের প্রেশার যে কমছে সেটা তুমি কিভাবে দেখাচ্ছ, দেখো দেখো এই যে এন টিল্ডে তো তোমার পি বাই কেটি এটা, তাহলে ডিএন টিল্ডে বাই ডিটি কত হবে, 1/KT ইন্টু ডিপি বাই ডিটি এটা। তাহলে দেখো যখন ভেলোসিটিটা তুমি লিখেছিলে মাইনাস ডিএন টিল্ডে বাই ডিটি, এইটা ছিল কত, এখানে দেখো যেভাবে লেখা আছে, আমি পি ইন্টু এ বাই √অফ টোয়াইস বাই এম কেটি এইটা। এখানে তুমি লেখো এটাকে জাস্ট মাইনাস ডি এন টিল্ডে বাই ডিটি হচ্ছে -1/KT ইন্টু ডিপি বাই ডিটি এইটা, দিস ইজ ইকুয়াল টু পি এ বাই √অফ টোয়াইস বাই এম কেটি এটা। তাহলে এখানে কি হচ্ছে, মাইনাসটা এদিকে পাঠিয়ে দাও, তাহলে এটা এটা টিটা ছোট হাতের, ঠিক আছে। তাহলে ডিপি বাই ডিটি এটা ইকুয়াল টু মাইনাস পি এ ইন্টু √অফ কেটি বাই টোয়াইস পাই এম। মানে এটা কি হচ্ছে দেখো, এখানে এই এই কেটিটা উপরে চলে গেল, নিচে একটা √অফ কেটি ছিল, পি এ √অফ কেটি বাই এম এটা। এটা হয়ে যাচ্ছে দেখো ডিপি বাই পি করে দাও, তাহলে কত হচ্ছে মাইনাস এ ইন্টু √অফ কেটি বাই টোয়াইস পাই এম ইন্টু ডিটি। এবার আমি ইন্টিগ্রেট করছি। তাহলে শুরুতে ধরে নাও গ্যাসের প্রেশার ছিল P0, মানে গ্যাসের ভেতরে প্রেশার ছিল P0, কত সময় যাচ্ছে প্রেশারটা কমছে, কমে গিয়ে ধরো পি হয়ে গেল। তো এখান থেকে তুমি কি পাচ্ছ না, ln P/P0 এটা হয়ে গেল তোমার মাইনাস এটি মাইনাস এটি ইন্টু, এক সেকেন্ড আমি ভলিউমে তো এটা হচ্ছে তোমার কতগুলো মলিকুলস বেরিয়ে যাচ্ছে দেখতে চাইছিলাম পার ইউনিট ভলিউমে।
হ্যাঁ, আচ্ছা, আমি আমি সবসময় পার ইউনিট ভলিউমে করছি, ঠিক আছে? ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তাহলে তাহলে কি হলো, মাইনাস এটি, এটা কত হয়ে যাচ্ছে না রুট ওভার অফ, মানে এটাকে মাইনাস এটিটাকে না শেষে দিয়ে, আচ্ছা ঠিক আছে। তাহলে এটা হয়ে যাচ্ছে কত, এটা হচ্ছে তোমার এ ইন্টু রুট ওভার অফ কেটি বাই টোয়াইস পাই এম ইন্টু টি। তাহলে এখান থেকে পিটা হয়ে যাচ্ছে দেখো, পি জিরো ই টু দি পাওয়ার মাইনাস এ টি ইন্টু রুট ওভার অফ কেটি বাই টোয়াইস পাই এম, এটা দাঁড়াচ্ছে, এটা দাঁড়াচ্ছে। পিটা হচ্ছে পি জিরো ই টু দি পাওয়ার মাইনাস এটি ইন্টু রুট ওভার অফ কেটি বাই টোয়াইস পাই এম। আচ্ছা, এখানে একটা জিনিস একটুখানি করার দরকার আছে, সেটা হচ্ছে যে দেখো আমি রেট অফ ইকুয়েশনটা কি লিখেছি, রেট অফ ইকুয়েশনটা লিখেছি মানে মাইনাস ডিএন টিল্ডে বাই ডিটি, মানে কি পার ইউনিট ভলিউমে পার সেকেন্ডে কতগুলো গ্যাস মলিকুল বেরিয়ে যাচ্ছে। আচ্ছা, এবার প্রেশার যখন কমবে, তাহলে প্রেশার যখন কমছে তখন আমি জাস্ট দেখো এখানে এন টিল্ডেড পি বাই কেটি, সেখান থেকে জিনিসটাকে বসিয়েছি। এবারে ভলিউমটাকে যদি ইউনিট ভলিউম, এখানে তো পার ইউনিট ভলিউম বেসিক্যালি লেখা আছে, পার ইউনিট ভলিউম না করে তুমি যদি ভলিউমটাকে বলে দিতে, তাহলে কি হতো এখানে, এখানে জাস্ট মাইনাস ডিএন টিল্ডে বাই ডিটি মানে হচ্ছে মাইনাস ওয়ান ওভার ভি ডিএন বাই ডিটি হতো, মানে একটা ভলিউম দিয়ে তোমার যে জিনিসটা ভাগ হয়ে যেত, যেটা এন টিল্ডেটা ব্যবহার যদি তুমি না করতে আর কি। দেখ আমি এন টিল্ডেটা ব্যবহার করেছি, তাতে কিছু অসুবিধা কিছু হবে না, মানে আমি পার ইউনিট ভলিউমে করছি, মানে রেট অফ দ্য রিয়াকশনসটাকে পার ইউনিট ভলিউমে পার ইউনিট সেকেন্ডে আমি বের করছি, সেজন্য আমি ভলিউমটা এখানে নিই আর কি। হ্যাঁ, এবার অনেক সময় দেখবো হয়তো ভলিউমটাকে তুমি নিতে পারো, ভলিউমটাকে নিচে এখানে একটা ভি দিয়ে ভাগ হয়ে যাবে, ভি দিয়ে ভাগ হয়ে গেলে এখানে একটা ভি দিয়ে ভাগ হয়ে যাবে, এটা আলাদা কথা। তাহলে এবারে দেখো এখানে প্রেশারটাকে যখন তুমি টাইমের রেসপেক্টে প্লট করছো, পরিষ্কার দেখো টাইমটা যখন জিরো তখন ইনিশিয়াল প্রেশারটা কি ছিল, পি জিরো। এবার যখন সময় যাচ্ছে এটা কি হচ্ছে, আমার এক্সপোনেনশিয়ালি প্রেশারটা তোমার ডিক্রিজ করছে, এক্সপোনেনশিয়ালি প্রেশারটা ডিক্রিজ করছে। তাহলে যেটা কথা হচ্ছে রেট অফ ইফিউশনের জন্য বা ইফিউশন ফেনোমেননটার জন্য তুমি দেখতে পাচ্ছ যে এই ভেতর থেকে গ্যাস মলিকুলগুলো বেরিয়ে যাচ্ছে। তাহলে গ্যাস মলিকুলগুলো যদি বেরিয়ে যায়, তাহলে অবভিয়াসলি হচ্ছে এর ভেতরের প্রেশারটা তোমার কমবে। এই যে ভেতরের প্রেশারটা তোমার কমছে, সেই প্রেশারটা কেমন করে কমছে না, দেখো বেসিক্যালি এইরকম ভাবে এক্সপোনেনশিয়ালি এটা কমে, ঠিক আছে? তাহলে দেখো, তাহলে আমি এই এই যে ওয়াল কলিশন ফ্রিকোয়েন্সিটাকে বুঝলাম বলে, ওয়াল কলিশন ফ্রিকোয়েন্সি বুঝলাম বলে সেখান থেকে আমি ইফিউশন ফেনোমেননটাকে বুঝে যেতে পারলাম। তাহলে কি কি করলাম খেয়াল করো। তাহলে এখন পর্যন্ত যে জিনিসটা আমি করলাম, একদম প্রথমে চলে আসি। তাহলে আজকে টোটাল ক্লাসটাই হচ্ছে তোমার বাইনারি কলিশন সংক্রান্ত। তাহলে আমি প্রথমে এই বাইনারি কলিশন ফ্রিকোয়েন্সি এই জিনিসটা কি তার একটা এক্সপ্রেশন বের করার চেষ্টা করেছি, ঠিক আছে? মানে একটা মলিকুল অন্যান্য মলিকুলের সঙ্গে ধাক্কাধাক্কি করছে, সেম কাইন্ড অফ মলিকুলস হলে এবং ডিফারেন্ট কাইন্ড অফ মলিকুলস হলে পার সেকেন্ডে করে কতগুলো কলিশন হচ্ছে দেখে নিয়েছি। আর মলিকুলগুলো একে অপরের সঙ্গে ধাক্কাধাক্কি করছে, সিমিলার কাইন্ড অফ মলিকুলসের মধ্যে ধাক্কাধাক্কি এবং ক্রস কলিশন ফ্রিকোয়েন্সি দুটোই আমি জাস্ট এখানে বের করে নিয়েছি, ঠিক আছে? এবং সেখানে তোমার টেম্পারেচার প্রেশারের এফেক্ট করে যা যা দেখার আমি দেখে নিয়েছি। আচ্ছা, মিন ফি পাথ এই ফেনোমেননটা এবং তার এক্সপ্রেশন বের করে দেখেছি, তার টেম্পারেচার প্রেশার আমি দেখেছি, ওয়াল কলিশন ফ্রিকোয়েন্সি বের করেছে এবং সেখান থেকে তুমি ইফিউশন ফেনোমেননটাকে বের করেছো, ঠিক আছে? আচ্ছা, এখানে আরেকটা জিনিস একটুখানি বলে নিই, যে তার একটা লাইন যা ধরো মাস অফ গ্যাস striking per striking an wall of unit cross sectional area per unit time যদি তুমি দেখো, সেটা ধরো মিউ যদি এরকম নাম দাও তুমি, সেটা কি হবে দেখো, জেড ডব্লিউটা হচ্ছে পার সেকেন্ডে পার ইউনিট ক্রস সেকশনে কতগুলো ধাক্কা হয়। এবার যে মলিকুলগুলো ধাক্কা দিচ্ছে প্রত্যেকটা মলিকুলের মাস দিয়ে তুমি জাস্ট গুণ করে দাও, তাহলেই কিন্তু মাস অফ গ্যাস স্ট্রাইকিং অ্যান্ড ওয়াল অফ ইউনিট ক্রস সেকশনাল এরিয়া পার ইউনিট টাইম তুমি পেয়ে যাবে। এইটা সেটা কত হবে দেখো, এখানে জেড ডব্লিউটা পি বাই রুট ওভার অফ টোয়াইস বাই এম কেটে তুমি বসিয়েছো, মানে পি বাই রুট ওভার অফ টোয়াইস বাই এম কেটি, তাকে একটা মলিকুলের মাস দিয়ে তুমি গুণ করে দিলে, তাহলে সেটা কি দাঁড়াচ্ছে রুট ওভার অফ এম বাই 2 পাই কেটি ইন্টু পি হয়ে গেল। তাহলে এইটা আর একটা এক্সপ্রেশন আমি বের করে রাখলাম, যেটা ওয়াল কলিশন ফ্রিকোয়েন্সি থেকে অটোমেটিক্যালি আসে,
যে মাস অফ গ্যাস স্ট্রাইকিং পার ইউনিট টাইম পার ইউনিট কনস্ট্রাকশনের এরিয়া। এটা একটা ইনফরমেশন হিসেবে তুমি মনে রাখবে। আচ্ছা, আর একটা ইনফরমেশন আমি একটুখানি দিয়ে রাখি, সেটা হচ্ছে যে তোমার দেখো এইখানে আমি সবসময় বাইনারি কলিশন ফ্রিকোয়েন্সি নিয়ে কথাবার্তা বলেছি, ঠিক আছে? তো বাইনারি কলিশন ফ্রিকোয়েন্সি নিয়ে আমি কথাবার্তা বলেছি। এবারে যদি মানে টু বডির সঙ্গে থ্রি বডি কলিশন ইত্যাদিগুলো হতো, টু বডি এবং থ্রি বডি কলিশনের একটা রেশিও জাস্ট একটুখানি বলে নেওয়া দরকার। সেটা হচ্ছে মানে রেশিও অফ এই থ্রি বডি কলিশন ফ্রিকোয়েন্সি আর তার সঙ্গে যদি তুমি এই টু বডি কলিশন ফ্রিকোয়েন্সি, প্রথমটাকে আমি জেড থ্রি নাম দিচ্ছি আর একটা জেড টু বলছি, মানে থ্রি বডি কলিশন মানে তিনটে মলিকুল একসাথে কলিশন করছে। থ্রি বডি কলিশন এবং টু বডি কলিশনের যে রেশিওটা, তার এক্সপ্রেশন হচ্ছে তোমার সিগমা বাই ল্যামডা হয়। সিগমা যেখানে তোমার ওয়াল কলিশন ফ্রিকোয়েন্সি, সরি সিগমাটা হচ্ছে তোমার কি বলে কলিশন ফ্রিকোয়েন্সি, এই কলিশন ডায়ামিটার, আর ল্যামডাটা হচ্ছে মিন ফিপা। মানে সিগমাটা হচ্ছে তোমার কলিশন ডায়ামিটার, কলিশন ডায়ামিটার কি তো অনেকবারই বলা হয়েছে কলিশন ডায়ামিটার, আর ল্যামডাটা হচ্ছে তোমার মিন ফিপা। মিন ফিপা তাহলে এই একটা এক্সপ্রেশন তুমি একটা অ্যাডিশনাল একটুখানি মনে রাখবে আর কি। তাহলে এইটা একটুখানি মনে রাখবে, মাস অফ গ্যাস স্ট্রাইকিং অ্যান্ড ওয়াল অফ ইউনিট কনস্ট্রাকশন এরিয়া পার ইউনিট টাইম, থ্রি বডি কলিশন এবং টু বডি কলিশনের যে রেশিও, সেই একটা এক্সপ্রেশন তুমি মনে রাখবে। গ্রামস ল অফ ইফিউশন তো আমি যা বলার বলেছি। তাহলে এবার একটুখানি সিলেবাসটা একটুখানি ঝালিয়ে নেওয়া যায়। দেখো এই বাইনারি কলিশন সংক্রান্ত সিলেবাসে যে জিনিসগুলো আছে, আছে কলিশন অফ গ্যাস মলিকুলস, বলে কলিশন ডায়ামিটার, collision number and mean-free path, frequency of binary collision, similar or different molecules, wall collisions, and rate of diffusion। এইটুকু জাস্ট আছে তোমার কলিশন সংক্রান্ত। দেখো তার প্রত্যেকটা কথাই কিন্তু আমরা বলেছি, ঠিক আছে? তাহলে এবারে তুমি সিলেবাসটা একটুখানি যাবে, সিলেবাসটায় ঢুকে তুমি দেখবে, মানে আমি ক্যালকাটা ইউনিভার্সিটি স্টুডেন্টদের পার্টিকুলারলি বলছি, তুমি সিলেবাসটায় ঢুকবে, সিলেবাসটায় ঢুকে দেখবে যে সিলেবাসের প্রত্যেকটা ওয়ার্ড মানে লাইন বাই লাইন তোমার আমার বলা হয়েছে কিনা। তাহলে তোমার আমরা কতগুলো ক্লাস নিলাম, আমি লেকচারের সংখ্যাটা পরে আর ট্র্যাক রাখতে পারিনি বলে পরের দিকে লেকচার ওয়ান, লেকচার টু, লেকচার থ্রি করে কয়েকটা লেকচার করার পরে তারপরের লেকচারগুলোকে আর ওই রকম ভাবে ট্র্যাক রেখে 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 করা হয়নি আর কি। জাস্ট কোন বিষয়টা নিয়ে আমি লেকচারটাকে সেই রকম করে হেডিং দেওয়া হয়েছে। টোটাল কতগুলো লেকচার হয়েছে দেবলীনা বলতে পারবি, বা কেউ বলতে পারবি, মানে টোটাল নাম্বার অফ ক্লাসের সংখ্যাটা? হুম 11 থেকে 12টার মতো ক্লাস হয়তো হয়েছে। হ্যাঁ, তাহলে এবারে তুমি যেটা করো, প্রথমে সিলেবাসটা একবার ভালো করে দেখে নাও। আমি ক্যালকাটা ইউনিভার্সিটি স্টুডেন্টদের যেটা এই সেমিস্টার পরীক্ষা দিতে হবে, সিলেবাসটা দেখে নাও। দেখো অনেক কিছু আছে কিন্তু আমাকে সিলেবাসের মধ্যে থাকতে হবে। আমাদের বইয়ে হয়তো আরো কিছু জিনিসপত্র বলা থাকে, কিন্তু ঠিক আছে, মানে বেশি একটা খুব এক্সটেন্সিভ সিলেবাসই আছে। তাহলে তুমি জাস্ট সিলেবাসটা ওয়ার্ড বাই ওয়ার্ড দেখো, দেখে এবারে ক্লাস নোটটাকে দেখো, দেখো যে কিচ্ছু তোমার আদৌ বাকি আছে কিনা, মানে একটা ওয়ার্ডও তোমার বাকি আছে কিনা, তো সেটা প্রথমে দেখে নেবে। তাহলে সিলেবাসটা কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেছে। তাহলে নেক্সট ক্লাস আমরা যেটা করবো সেটা হচ্ছে জাস্ট কিছু প্রবলেমস ডিসকাশনস হবে, যেখানে তোমার আমরা দেখবে করার সময় প্রবলেমস খুব বেশি করিনি, মানে ইয়ারে পড়া প্রবলেম, যেটা প্রবলেম ডিসকাশনস হবে তার মধ্যে তোমার সার্টেনলি নিউমেরিক্যাল প্রবলেমস তোমার থাকবে, ঠিক আছে? তাহলে আমি এবারে তোমাদের মানে এক এক দিনে এক একটা জিনিস করি। তুমি যেটা নেক্সট ক্লাসের জন্য যেটা করো, মানে মানে আমি কয়েকটা ক্লাসে সেটা করবো আর কি। তাহলে একটার পর একটা জাস্ট জিনিসটাকে করো। তুমি প্রথমে যেটা তুমি ওই চ্যাপ্টার ওয়াইজ যদি তুমি দেখো না, তাহলে প্রথমে আমরা এই দুটো মানে পরপর করে আমি ধরো 2-3 দিন কদিন সময় সময় মোটামুটি পাবো। তাহলে তুমি এক হচ্ছে এম্পিরিক্যাল গ্যাস ল, যেটা লেকচার ওয়ান আমি পড়িয়েছিলাম, গ্যাস লস। তারপর হচ্ছে কাইনেটিক থিওরি অফ গ্যাস, যেটা একটা চ্যাপ্টার পড়িয়েছিলাম কাইনেটিক থিওরি অফ গ্যাস, সেখান থেকে ওই বেসিক ইকুয়েশনস অফ কাইনেটিক থিওরি অফ গ্যাস, যেটা হচ্ছে তোমার পি ইকুয়াল টু 1/3 রো সি আর এম এস স্কয়ার, সেইটা একটা
দুটো, এইটা। আর ধরো তোমার না, এইটা, এই দুটো হলো, আর ম্যাক্সওয়েল স্পিড ডিস্ট্রিবিউশন 1D-তে, 2D-তে, 3D। এই পার্টটা তোমার নেক্সট ডের জন্য তুমি এটাকে তুমি কি বলে রিভাইজ করে এসো। ঠিক আছে, এই তিনটে চ্যাপ্টার তুমি রিভাইজ করে এসো। এম্পিরিক্যাল গ্যাস ল যেটা একটা লেকচারে পড়িয়েছিলাম, কাইনেটিক থিওরি অফ গ্যাস সেটাও মোটামুটি একটা লেকচারের মধ্যে পড়িয়ে দিয়েছিলাম। সেই কাইনেটিক থিওরির কাছে বেসিক ইকুয়েশন থেকে টেম্পারেচার প্রেসারের কনসেপ্টটাকে পাওয়া এবং সেখান থেকে তুমি কেমন করে এম্পিরিক্যাল গ্যাস লগুলোকে বের করেছিলে সেইটা। আর ম্যাক্সওয়েল স্পিড ডিস্ট্রিবিউশন তার যে সমস্ত ফিচারগুলো 1 ডাইমেনশন, 2 ডাইমেনশন, 3 ডাইমেনশন, এইটা প্রথম লেকচারের মধ্যে করে এসো। পরের লেকচারের মধ্যে ম্যাক্সওয়েল, আমি যেটা সেকেন্ড পার্টের মধ্যে যেটা করবো, এটা হচ্ছে সেকেন্ড, মানে এটা সেকেন্ড ডে থেকে, এটা ফার্স্ট ডেতে এটা হলো, সেকেন্ড ডে থেকে এটা আমি করব, সেটা হচ্ছে ম্যাক্সওয়েলস কাইনেটিক এনার্জি ডিস্ট্রিবিউশন 1D, 2D, 3D-তে, ইকুইপার্টিশন প্রিন্সিপাল, মানে এনার্জির ইকুইপার্টিশন প্রিন্সিপাল, আর হচ্ছে বাইনারি কলিশন, যেটা আজকে পড়ালাম, সেই রিলেটেড যে পার্টটা সেটা সেকেন্ড ডেতের মধ্যে করবো। আর থার্ড ডেতের মধ্যে হচ্ছে তোমার রিয়েল গ্যাস, রিয়েল গ্যাস তার যে জেনারেল ডিসকাশন মানে তোমার ওই এম্পেরিক্যাল, সরি, ডেভিয়েশন ফ্রম আইডিয়ালিটি আর সেই রিলেটেড যে কথাবার্তা বলা হয়েছিল। তারপর হচ্ছে ভ্যান্ডারওয়াল গ্যাস, আর তারপরে হচ্ছে ইন্টারমলিকুলার ইন্টারাকশন। তাহলে এইটা আমি প্রথমে, এইটা একটা ক্লাস, এটা দুটো ক্লাস, মানে 4টে ক্লাসে পড়িয়েছিলাম। ম্যাক্সওয়েল কাইনেটিক এনার্জি, ইকুইপার্টিশন প্রিন্সিপাল, বাইনারি কলেজ, এটা মোটামুটি হয়তো 3টে ক্লাসের মধ্যে পড়িয়েছি, বা জানি না 4টে ক্লাসও লেগে থাকতে পারে। আর রিয়েল গ্যাস, ভ্যান্ডার গ্যাস, ইন্টারমলিকুলার, এটা অ্যারাউন্ড 4টে ক্লাসের মধ্যে, এই 11 থেকে 12টা ক্লাস নেওয়া হয়েছিল। তাহলে এবারে আমি জাস্ট 3টে ডেতে, সেকেন্ড ডে আর থার্ড ডেতে আমরা ব্যাপারটা রিভাইজ করবো এবং সেই মতো করে প্রবলেম অ্যান্সার করবো। তাহলে নেক্সট সপ্তাহের জন্য তোমরা এই প্রথম 3টে চ্যাপ্টার ভালো করে পড়ে আসবে। এম্পেরিক্যাল গ্যাস ল, কাইনেটিক থিওরি অফ গ্যাস, বেসিক ইকুয়েশন, সে যে রিলেটেড যে জায়গাটা, ম্যাক্সওয়েল স্পিড ডিস্ট্রিবিউশন, মানে বই থেকে একদম প্রত্যেকটা ওয়ার্ড বাই, মানে প্রথমে ক্লাস নোটটাকে ভালো করে পড়বে, ভিডিওটাকে শুনবে একবার করে। তারপরে হচ্ছে বই থেকে তোমার যে প্রবলেমগুলো কষে দেওয়া আছে, সেগুলো তুমি ইয়ারে পড়া কোশ্চেনগুলো মোস্টলি তোমার কষে দেওয়া আছে, সেইগুলোকে খুব ভালো করে দেখো। তোমাকে আলাদা করে 10 ইয়ার্স আর ঘাঁটতে হবে না, মানে বইয়ে অলরেডি 10 ইয়ার্সের কোশ্চেনগুলো সব দেওয়া আছে। তাহলে বইয়ে যে 10 ইয়ার্সের কোশ্চেনগুলো দেওয়া আছে, তুমি ওটাকে ভালো করে দেখো। দেখে এবারে তারপরে আমি, মানে তুমি তো তোমার মতো করে বুঝেছো, যেগুলো যা ডাউটস থাকবে আমাকে বলবে, আর তার সাথে সাথে আমি আরো কিছু এক্সট্রা প্রবলেম তোমাদের করাবো। 3টে পরপর ক্লাসে আমরা 3টে জিনিসের কভার করে ফেলি। তা 3টে ক্লাস করি, করার পরে আমরা একটা পরীক্ষা নিই কয়েকটা করে দেখি যে, মানে তোমাদের পরীক্ষার ডেটটা কবে কি দিচ্ছে তার উপরে নির্ভর করে এরকম আমরা স্লোলি আস্তে আস্তে এগোতে থাকি। আর থার্ড সেমিস্টারের পরে আমি যেটা বলছিলাম যে আমাদের শুরু হয়ে গেছে অলরেডি। হ্যাঁ, থার্ড সেমিস্টার তো অনলাইনেও ক্লাস চলছে, আর অফলাইনেও ক্লাস চলছে। এবারে থার্ড সেমিস্টারে এইটা তো গোছানো হয়ে যাচ্ছে, আস্তে আস্তে আমি ভালো করেই গুছিয়ে দেবো। থার্ড সেমিস্টারের যেহেতু অনেকটা সিলেবাস, ফুল সিলেবাস আছে, থার্ড সেমিস্টারের পড়া যেহেতু অলরেডি শুরু করে দিয়েছি, সেটা তুমি প্যারালালি আস্তে 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 করতে থাকো। ঠিক আছে? তবে দেখো, যদি কারো কিছু অসুবিধা থাকে তো বলো। কাটানো হয়নি? মানে তোমার, না মানে লাস্ট ক্লাসে মানে হচ্ছে যেটা হচ্ছে ইকুইপার্টিশন প্রিন্সিপাল পড়ানো হয়েছিল। আচ্ছা, ঠিক আছে। মানে এটা নিশ্চয়ই মানে মানে আমি দিনই এখনো খেয়াল করিনি, দিয়ে দিচ্ছি।